আপনাদের টাইপ বি শিখছেন না কালকে, গতকালকে? আজকে শিখবেন টাইপ সি। কথা বুঝতে পারছেন? টাইপ বি তে, টাইপ বি পোর্টের মধ্যে টোটাল টার্মিনাল কয়টা সেটা শিখছিলেন গতকালকে, না? মনে আছে এগুলা? এবং এই পোর্ট, আপনার চার্জিং পোর্ট দিয়ে আমরা কি কি করি? এই যে চার্জ দেই ফোনকে, তারপর হচ্ছে ডাটা আদান প্রদান করি, ওটিজি সাপোর্ট নিই না? কিন্তু টাইপ বি তে এগুলো ছাড়াও, টাইপ বি তে আমরা এগুলো নিলেও আপনার টাইপ সি তে এগুলো ছাড়া আরো বিভিন্ন আপনার সার্ভিস নিতে পারি। যেমন ধরেন ভিডিও আউটপুট নিতে পারি, অডিও আউটপুট নিতে পারি টাইপ সির মাধ্যমে। কথা বুঝতে পারছেন? ভিডিও আউটপুট নিতে পারি, অডিও আউটপুট নিতে পারি। আরো পিডি চার্জার দিয়ে আপনারা কানেক্ট করেন। পিডি চার্জার আপনার এই যে আপনি হেডফোন লাগান না টাইপ সির মধ্যে, অডিও আউটপুট দিচ্ছে না, ওই পোর্ট দিয়ে দিচ্ছে। তাহলে এই যে আপনি হেডফোন যে লাগাচ্ছেন, আপনার হেডফোনের ডাটা আসতেছে, প্লাস হেডফোন যে ডিটেকশন হচ্ছে, ওই লাইনগুলো এখানে আছে না? আছে না? তারপর আপনার ভিডিও যে আপনি কি করতেছেন, আউটপুট নিচ্ছেন এসডিএম এর মাধ্যমে, আপনি ভিডিও আউটপুট নিচ্ছেন। এই ভিডিও আউটপুট দেওয়ার জন্য এখনো লাইন আছে, এই লাইনগুলো আমাদের চিনতে হবে। কথা বুঝতে পারছেন? এবং এখানে সর্বোচ্চ 24টা লাইন থাকে, 24টার মধ্যে, এই 24টার মধ্যে যেমন ধরেন গ্রাউন্ড এখানে 4টা, তাহলে 24টা মানে 24টা লাইনের সবগুলো আলাদা আলাদা না। আমি আপনাদেরকে বলছিলাম যে টাইপ সি পোর্টের ভিতরে একটা লাইন 2টা 3টা 4টা থাকে, ডাবল ডাবল থাকে। কথা বুঝতে পারছেন? এই জন্য এগুলো নষ্ট কম হয়। কথা বোঝা গেছে? এই জন্য আপনি টাইপ সি পোর্ট যখন লাগাবেন, তখন ধরেন কোনো একটা লেয়ার উঠে গেছে, কি উঠে গেছে? লেয়ার উঠে গেছে। লেয়ার উঠে গেলেও দেখবেন এটা আপনি লাগানোর পরে কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ এ ডাবল আছে। কথা বুঝতে পারছেন? ডাবল আছে। কোনো একটা লাইন কেটে গেছে, পরবর্তীতে দেখতেছেন ওটা আবারও কাজ করতেছে। আপনি চিন্তা করতেছেন লাইনটা কেটে গেলে এরপরও কাজ কেমনে করে? কারণ এখানে ডাবল আছে। আপনি দেখেন শুধু বিভাসের লাইনই আছে 4টা, কয়টা? 1 2 3 4। কথা বুঝতে পারছেন? তো এখানে আপনি এই পোর্টটা উঠানোর সময় যদি বিভাসের একটা লাইন উঠে যায়, তাহলে কি আর 3টা কাজ করবে না? যে কোনো একটা থাকলেও কাজ করবে। কথা বুঝতে পারছেন? যে কোনো একটা থাকলে কি হবে? কাজ করবে। তাহলে আমরা আজকে শিখবো, আমরা যেগুলো এখানে চিনি না সেগুলো কি কাজ করে সেগুলো শিখবো, প্লাস যেগুলো চিনি, যেমন টাইপ বি পোর্টের ভিতরে যে লাইনগুলো আছে এগুলো এখানে আছে। যেগুলো চিনি এগুলো আগে আগে আমরা মার্ক করব কোনগুলো চিনি, বাকি যেসব চিনি না সেগুলো শিখে নিব। কথা বুঝতে পারছেন? এবং লাইন উঠে গেলে কি করতে হয়, লাইন কিভাবে জাম্পার করতে হয়, আপনার ডায়াগ্রাম দেখে কিভাবে জাম্পার করতে হয়। জাম্পার কি আপনারা করতে পারেন না? পারেন না? হ্যাঁ পারেন। এবং আজকে আমরা একটা ভালো একটা ফোন নিছি, মানে নতুন ফোন নিয়ে আমরা এটাকে স্টেনসিল গুলো উঠাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ গুলো পরিমাপ করে দেখাবো, লাইভ দেখাবো। ঠিক আছে? যাতে আপনারা স্টেপ বাই স্টেপ পরিমাপ করতে পারেন। কালকে তো বুঝাই দিয়েছি, আজকে প্র্যাকটিক্যালি আরো দেখাবো। ঠিক আছে? এবং সর্বশেষ যাওয়ার সময় টাইপ সি পোর্ট কিভাবে একদম সহজে পরিবর্তন করতে পারেন। টাইপ সি পোর্ট গুলো কিন্তু পেস্টিং থাকে, কি থাকে? পেস্টিং থাকে। তো পেস্টিং কেমনে কাটতে হয়, পেস্ট গুলো কেমনে কাটতে হয়, এবং আবার সুন্দরভাবে সেটা আবার কিভাবে বসাই দিতে পারেন নষ্ট না করে, সাপোর্ট নষ্ট না করে, সেটা আপনাদেরকে শেখাবো। দেখেন আমাদের এখানে যত টেকনিশিয়ান আছে যারা হচ্ছে বেসিক লেভেলের উপর কাজ করে, তারা সহজে টাইপ সি পোর্ট পরিবর্তন করে না। টাইপ সি বোর্ডে পরিবর্তন না করে ও পুরো সাববোর্ড সহ পরিবর্তন করে দেয়। দেখেন সাববোর্ড পরিবর্তন হয়তো আপনি মার্কেট থেকে 150 থেকে 300 টাকার মধ্যে সাববোর্ড গুলা কালেক্ট করতে পারবেন, কিনতে পারবেন, কিন্তু অরিজিনাল সাববোর্ড আর কপি সাববোর্ডের মধ্যে ডিফারেন্স আছে। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি ফিল্টারে পানি খাইলে আপনি দীর্ঘদিন বাঁচতেছেন, আর ফিল্টার পানি না খাইলে আপনি কিছুদিন পরে পানিবাহিত রোগ হইতে পারে। কথা বুঝতে পারছেন? তো ওই বাজারের সাববোর্ড গুলোতে অনেক কম্পোনেন্ট থাকে না। এখন যদি আপনার দেখা যাচ্ছে একেবারে আপনি ওটা নষ্ট, কাজ করতে পারতেছেন না, তখন আপনি বদলাই দেন। আর অরিজিনাল সাববোর্ড যদি আপনি পোর্ট পরিবর্তন করে দিয়ে ঠিক করে দেন, আপনার লাভের পরিমাণটা বেশি হবে। কথা বুঝতে পারছেন? একটা পোর্টের দাম হয়তো 10 টাকা 60 টাকা, জায়গা বেঁধে 20 টাকা 30 টাকা হইতে পারে। কথা বুঝতে পারছেন? আপনি যদি একটা পোর্ট কিনতে গেলেন, মোতালে প্লাজা গেলেন, আপনি ওখান থেকে আপনার থেকে 20 টাকা 30 টাকা নিতে পারে। কি বলতে বুঝছেন? তাহলে আপনি অরিজিনাল সাববোর্ডটা আপনি ঠিক করে ফেলতে পারবেন, এবং অরিজিনাল সাববোর্ডটা আপনি কাস্টমারকে দিতে পারবেন। এবং এই যে পোর্ট পরিবর্তন করা, একদম অ্যাকুরেট ভাবে যদি আপনি পোর্ট পরিবর্তন করতে পারেন, আমরা যে প্রসেসে শিখাই সেভাবে, তাহলে একটা পোর্ট অনেকদিন টিকসই হবে। এবং সাববোর্ড নতুন কিনলে যেরকম পোর্ট থাকে তার থেকে বেশি টিকসই হবে। কথা বুঝতে পারছেন? কারণ তারা এত কিছু দেখে না, মেশিনের মাধ্যমে লাগায়, অল্প অল্প আপনার এই যে পিপিডি পেস্ট বা সোল্ডারিং গুলো হালকা থাকে, কোন রকমে আপনার বাজারজাত করে। কথা বুঝতে পারছেন? আর আমরা যেহেতু নিজেরা লাগাবো, অনেক সময় দেখেন না হাতে বানানো জিনিস বেশি টিকে। এই যে আমরা হাতে যখন সোল্ডারিং করে নিজেরা লাগাবো, এটা দেখবেন ওখান থেকেও আরো টিকসই বেশি হবে। কথা বুঝতে পারছেন? কি বলছি বুঝছেন? আমরা
আজকে সবাই লাগানো শিখবো আমরা। আমাদের এখানে অনেকগুলো সাপোর্ট আছে এবং এগুলো অরিজিনাল সাপোর্ট। এখানে অনেকগুলো পেস্টিং করা থাকে। পেস্টিং কিভাবে কাটতে হয়, আমি প্রত্যেকটা শিফটের মধ্যে নতুন নতুন সাপোর্ট নিছি, মানে অরিজিনাল নতুন সাপোর্ট নিছি, যাতে পেস্টিং কাটা থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শিখতে পারেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আগে লাইনগুলো চিনি, তারপর আমরা বাকি কাজগুলো করবো আর কি। গ্রাউন্ড চিনি সবাই? তাহলে এখানে গ্রাউন্ড যেগুলো গ্রাউন্ড আছে সেগুলোকে আমি মার্ক করে দিচ্ছি। যেগুলো আমরা চিনি সেগুলোকে কি করে দিব? মার্ক করে দিব। এগুলোকে ভরাট করে দিব। এরপরে বাকি যেগুলো চিনি না সেগুলোকে চিনে নিব, তাহলে হয়ে গেল। কিন্তু 24টা আমরা দেখাচ্ছে আর কি, কিন্তু এতগুলো লাইন না। কথা বুঝছেন না? আপনারা মানে বললে তখন চিনে যাবেন। এই যে গ্রাউন্ড গুলোকে আমি কি করে দিলাম? চিহ্নিত করে দিলাম। বলেন। যখন আমরা 24টা কোডিং ভালো, 24টা পেজে যখন ভালো, তখন ডিভাইস আছে 4টা, তাহলে 4টা থেকে তো সে লাইন টানবে না। এই 4টা এখান থেকে 4টা সার্কিট বোর্ডে যুক্ত হয়েছে না? সার্কিট বোর্ডে যুক্ত হয়েছে। সার্কিট বোর্ডে গিয়ে 4টা কানেক্টরের মধ্যে যুক্ত হয়েছে। এখান থেকে যদি 3টাও চলে যায় তাহলেও চলবে। সবগুলোতে সেম পাইপ বোর্ড এবং সর্বশেষ লাইনটা গিয়ে একটা হয়ে গেছে। 4টা থেকে কয়টা হয়ে গেছে? একটা হয়ে গেছে। কথা বুঝছেন? মানে 4টা পাইপ দিয়ে পানি নিয়ে আসছেন, লাস্টে গিয়ে পাইপ দিচ্ছেন কয়টা? একটা। কথা বুঝতে পারছেন? এখন এই 4টা লাইন যদি এখান থেকে যে কোনো 3টাও চলে যায় তাও চলবে, চলবে না? 4টা লাইন, প্রত্যেকটা লাইন তো 5 ভোল্ট করে দিচ্ছে না, প্রতিটা লাইন সবগুলো মিলে একটা দিচ্ছে তো। একই লাইন, মানে একটা 5 ভোল্টের লাইনটাকে 4টা করছে একই জায়গা থেকে, এরকম 4টা যে বানাইছে। কথা বুঝতে পারছেন? লাইন একটাকে 4টা করে ফেলছে। কথা বুঝতে পারছেন? 4টা করছে, 4টার মধ্যে যে কোনো একটা ছিঁড়ে গেলে, 3টা ছিঁড়ে গেলেও একটা থাকলেও চলবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ বলেন। অবশ্যই চলবে। একটা ডিভাইস থাকবে, আপনি বিভাস একটা থাকলে হবে। তখন উল্টা করে দিলে চার্জ হবে না। তখন উল্টা করে দিলে কি হবে না? চার্জ হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য টাইপ সি পোর্ট অনেকগুলো হচ্ছে, উল্টা করে লাগাইলে চার্জ হয় না, ওইদিকে লাগাইলে চার্জ হয়। কারণ হয় লাইন মিসিং হয়ে গেছে, অথবা কানেক্টরের ভিতরে কি হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কানেক্টরের ভিতরে এই সাইডের লাইনটা কি হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, অথবা ময়লা পড়ার কারণে এখানে কানেক্টেড হচ্ছে না ভালোভাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রাউন্ড গুলো বাদ দিলাম, ঠিক আছে? এরপরে আমরা RxTx চিনি না। RxTx চিনি? RxTx আমরা চিনি না। যেটা চিনবো না সেটা খালি রাখবো, ঠিক আছে? বিভাস চিনি কিনা? বিভাস চিনি না সবাই? হ্যাঁ, আপনার চার্জারের পজিটিভ লাইন বিভাস আমরা মার্ক করে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা ডাটা প্লাস মাইনাস চিনি, ডিএমডিপি চিনি না? এগুলো দিয়ে কি করে? ডাটা আদান প্রদান করে। কথা বুঝছেন? ডাটা আদান প্রদান কেন করতে হয়? আমাদের ফোনের থেকে কোনো ফটো, ভিডিও, ডকুমেন্টস যদি আমরা নিতে চাই, কম্পিউটারে নিতে চাই তাও পারি, আবার কম্পিউটার থেকে এখানে ঢুকাইতে চাইলে তাও পারি। এবং মোবাইল ফোন যখন ফ্লাশ করি তখন এখানে যে আমরা অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল করি, সেটা আমরা এই ডাটা লাইনের মাধ্যমে নিতে পারি। কথা বুঝতে পারছেন? এবং এই ডাটাটা হচ্ছে 2.0। কত? 2.0 স্পিড। ডাটার স্পিড আছে না, এটা হচ্ছে 2.0। কথা বুঝতে পারছেন? ইউএসবি 2.0। তো আমরা এগুলো মার্ক করে দিলাম। যেগুলো চিনি সেগুলো মার্ক করে দিচ্ছি। আমরা সিসি লাইন চিনি না। চিনি? চিনি না। তারপর আমরা টিএক্স চিনি না। টিএক্স চিনি? টিএক্স তো চিনি না। তাহলে আমরা গ্রাউন্ড চিনি, আর বাকিগুলো চিনতেছি না। তাহলে আমরা শুরু করি যেখানে চিনতেছি না সেখান থেকে শুরু করি। RxTx, এই যে RxTx হচ্ছে ডিএমডিপির মতো লাইন। কিসের মতো লাইন? ডিএমডিপির মতো লাইন। কিন্তু RxTx হচ্ছে সুপার স্পিড, হাই স্পিডের লাইন। আপনার ওখানে 2.0 ছিল না, এখানে হচ্ছে 3.0, মানে হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য RxTx ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছেন? তাহলে RxTx এর হিসাব বুঝে গেছি না আমরা? হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য কি ব্যবহার করা হয়? RxTx ব্যবহার করা হয়। তাহলে আমরা RxTx কে মার্ক করে দিই এখানে, এগুলোকে মার্ক করে দিলাম। হ্যাঁ, ফ্ল্যাশের কাজেও ব্যবহার হবে। ওই ফ্ল্যাশ দ্রুত হবে। যদি হাই স্পিডে ডাটা ট্রান্সফার হয়, ডাটাটা দ্রুত ঢুকবে, দ্রুত আদান প্রদান হবে। কথা বুঝতে পারছেন? তাহলে RxTx মার্ক করতে আর কি আছে? SUB আছে, সাব লেখা আছে যেটা, আরটা হচ্ছে সিসি আছে না? SUB যেটা আছে সেটা হচ্ছে অডিও এবং ভিডিও। অডিও এবং ভিডিও আপনার ডিটেকশন করে। কথা বুঝতে পারছেন? এবং আপনি যে আপনার টাইপ সি হেডফোন লাগান, আপনি এটার মাধ্যমে লাইন ডিটেকশন হয়। এটার মাধ্যমে আপনার আউটপুট হয় অডিও এবং ভিডিও। যেমন ধরেন আপনি টাইপ সি দিয়ে কি করতেছেন, আপনি এই HDMI আউটপুট নিতেছেন,
টাইপ সির মাধ্যমে কিন্তু কি করতে পারে, টাইপ সির মাধ্যমে এইচডিএমআই আউটপুট নিয়ে আপনি চাইলে মনিটরে চালাতে পারবেন। এই সার্ভিস এখানে আছে, কথা বুঝতে পারছেন? এটার জন্য আমাদের এই সাব লাইনটা, এটা দুইটা কেন আছে, 1 2 কেন দিছে, 1 যে লাইন 2 একই লাইন, দুইটা দিছে আর কি, মানে ডাবল ডাবল বলছিলাম না, এই জন্য দুইটা দিছে। আমরা এখানে এটা কি করলাম, মার্ক করলাম, এখানে এটা মার্ক করলাম। এখন এই যে সিসি যে লাইনটা আছে, সিসি সিসি লাইনটা হচ্ছে আপনার চার্জিং নিয়ন্ত্রণ করে, কি করে, চার্জিং নিয়ন্ত্রণ। তো চার্জিং আবার নিয়ন্ত্রণ কেন করতে হচ্ছে, চার্জিং নিয়ন্ত্রণ, আপনি যে ফাস্ট চার্জিং দেন না, আপনি নর্মাল চার্জিং দেখেন, আপনি যখন চার্জার লাগান, চার্জার লাগানোর পরে আপনার একটু পরে দেখা যাচ্ছে দুইটা চিহ্ন চলে আসছে, ডাবল ভোল্টেজের চিহ্ন আসে, দেখেন না ফাস্ট চার্জিং। এই যে হ্যাঁ, এই যে ডিটেকশন যেটা আছে, এই ডিটেকশনটা হচ্ছে আমাদের সিসির কাজ, কথা বুঝতে পারছেন? এখন বোঝা গেছে? তাহলে আমরা যদি এটাও মার্ক করে দিই, তাহলে আর কি থাকে, কিছু থাকে না। এখন শুনেন, আমরা টাইপ সি পোর্ট এদিকে লাগাইলে কাজ করে, আবার উল্টা লাগাইলে কাজ করে, করে না, করে না এরকম? যেমন ধরেন এখানে আপনি বলেন যে কোনো একটা লাইন ধরেন, যে কোনো একটা লাইনকে ধরেন, হ্যাঁ সাব, এখানে সাব এটা, ঠিক আছে, এটা কলম 1 2 3 4 5। আমি এখন কেবলটাকে যখন উল্টায় লাগাবো, কেবলটাকে উল্টায় লাগাইলে এটা, এই কেবলটা কোন দিকে চলে আসবে, এখানে চলে আসবে না, 1 2 3 4 5, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনি এইদিকে দিলেও চার্জ হয়, ওইদিকে দিলেও চার্জ হয়, কথা বুঝছেন? ডিজাইনটা এভাবে করা, কি বলছি বোঝা গেছে? ডিজাইনটা এভাবে করা। এবং টাইপ বি পোর্ট থেকে ভিভাস একটা উঠে গেলে আর চার্জ হয় না, কিন্তু টাইপ সি পোর্ট থেকে যদি একটা উঠে যায় আবার চার্জ হয়, কথা বুঝতে পারছেন? সব ঠিকঠাক থাকে। দেখবেন অনেকে ভিডিওর মধ্যে টাইপ সি পোর্ট লাগাচ্ছে, লাইন একটা উঠে গেছে, ও পাত্তা দিচ্ছে না, কারণ ও জানে কি এটা চার্জ হবে, কথা বুঝতে পারছেন? পরবর্তীতে লাইন টানলে টানলো, নাইলে কাস্টমারকে এদিকে না হলে ওদিকে দিয়ে বুঝে দিবে, কথা বুঝতে পারছেন? আর দেখা যাচ্ছে যদি সেটা টাইপ, আপনার যদি সেটা ভিভাস হয়, ভিভাস তো ডাবল আছে, দুই দিকে ডাবল ডাবল আছে, তাহলে তো এটা কোনো টেনশনই নেই। যদি গ্রাউন্ড হয় তাহলে তার কোন দিকে টেনশন নেই, দুই পাশে হবেই, লাইন উঠে যাওয়ার পরেও কি হচ্ছে, দুই পাশে হচ্ছে, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা টাইপ সি লাইন গুলো বুঝছি না, এখানে যেরকম ভেজাল মনে হয়েছিল এরকম ভেজাল, এতে ভেজাল নাই, কথা বুঝতে পারছেন? সহজ আছে। তা আপনারা এভাবে কাজ করবেন, বলেন। হ্যাঁ, এগুলো 1 2 বলতে দেখাইছে কি, দেখেন এই যে কই RX2 দেখা যায়, মানে একই লাইন, RX এই লাইনটা প্লাস মাইনাসটা ওদিকেও প্লাস মাইনাস দিছে আর কি, মানে নিচেরটা একটা 1 দিছে, একটা 2 বলছে আর কি। যেরকম সাবকে একটা 2 বলছে, একটা 1 বলছে না, সিসি কে একটা 1 বলছে, একটা 2 বলছে, কথা বুঝছেন? কাউন্ট করতেছে আর কি, মানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আবার আরেকটা কাউন্ট করে, এদিকে দেখেন, হ্যাঁ ছবি দিব, সমস্যা নেই। এটা দেখেন, এটাকে আবার এখানে নাম্বারিং করে দেওয়া আছে, দেখেন উপরেরটাকে এ এ দিয়ে ধরছে, এ 1 2 3 4 5, নিচেরটাকে কি বলছে, বি দিয়ে ধরছে, কথা বুঝছেন? বুঝা গেছে? তাহলে এ বি বলছে, ঠিক আছে। এখন যদি বলি যে আমি যেমন ধরে B11, B11 এটা হচ্ছে RX প্লাস, ঠিক আছে, তারপর এখানে A11, A11 আর B11 সেম, কথা বুঝতে পারছেন? এটা আর এটা একই লাইন, বুঝছেন? এখন আপনি যখন এটাকে উল্টায় লাগাইছেন, তখন যাই এটা গায়ে উপর পড়ছে, বোঝা গেছে? তারপর প্রথম এখানে উৎপত্তি স্থল হচ্ছে চার্জিং পোর্ট, ঠিক আছে, বিভাসের উৎপত্তি স্থল কোথায়, চার্জিং পোর্ট। এটা চার্জার যখন কানেক্ট করবেন তখন এখানে আপনার ভোল্টেজটা আসবে, ঠিক আছে। উল্টা লাগাইতে পারেন না, উল্টা সিধা বুঝেন না, ইয়ে কেন বলবেন? এই দেখেন, এই যে লাগাইছি, দেখেন চার্জিং পোর্ট লাগাইছি, দেখেন চার্জিং পোর্টে আমি কেবল কানেক্ট করছি, কেবল কানেক্ট করার পরে এখন আমরা চার্জিং পোর্টের এই জায়গায় ভোল্টেজ চেক করতে বলি নাই, কেন বলি নাই জানেন? এটা হচ্ছে পেস্টিং করা থাকে, কি করা থাকে, পেস্টিং করা থাকে, কথা বোঝা গেছে? তো পেস্টিং করা থাকলে পেস্টিংটা অপরিবাহী, এখানে বিদ্যুৎ প্রবাহিত হয় না। এটা কেন দেয়, ওয়াটার ড্যামেজ থেকে রক্ষা করার জন্য, পানি টানি বললে যাতে এখানে লাইনগুলো নষ্ট হয়ে না যায়, ঠিক আছে। অনেকে পানি ভরার পরও আপনার চার্জ দিয়ে দেয়, যাতে এই লাইনগুলো নষ্ট না হয়, এই জন্য আপনার এখানে দিয়ে দেওয়া হয়, এবং টেকসই থাকার জন্য দিয়ে দেওয়া হয়। তো এখানে তাহলে আপনার কি করতে পারবেন না, ভোল্টেজ চেক করতে পারবেন না। ভোল্টেজ চেক করার সময় অবশ্যই সোর্স ঠিক রাখতে হবে, কি সোর্স। এই যে ভোল্টেজটা খালি সাববোর্ডে কি ভোল্টেজ মাপলে কি ভোল্টেজ আসবে, ভোল্টেজ আসবে, ভোল্টেজে ছিলাম। ভোল্টেজ চেক করার সময় আমাদের কি করতে হবে, সোর্স ঠিক রাখতে হবে। কখনো মরা মোবাইলের ডিএকটিভ ফোনে, মোবাইল ব্যাটারি ট্যাটারি খোলা সার্কিট বোর্ডে কখনো আমরা ভোল্টেজ মাপতে যাব না, কেন মাপতে যাব না?
অ্যাক্টিভ ফোনে আমরা ভোল্টেজ মাপবো। তো অ্যাক্টিভ ফোন কোনগুলা? ধরেন মোবাইল ফোন চালু থাকলে এটা অ্যাক্টিভ, আর এটার মধ্যে সোর্স ঠিক থাকলে এটা অ্যাক্টিভ, ঠিক আছে। আমি এদিকে চার্জার লাগাইছি, তখন আমি ভোল্টেজ চেক করবো। হুদায় কি হাওয়ার উপর ভোল্টেজ আসবে? আসবে না। তাহলে আমি চার্জার লাগাইছি, এখানে ভোল্টেজ আমি বলতেছি কি এখানে চার্জিং পোর্টে সর্বপ্রথম চেক করবেন না, কারণ এখন বেশিরভাগ ফোনেই পেস্টিং করা থাকে চার্জিং পোর্ট। এই জন্য আমরা পুরো সাববোর্ডের সার্ভিসটা চালু করে চেক করে ফেলবো। এই সাববোর্ডের সার্ভিসটা যদি আমি চেক করতে যাই, চার্জিং পোর্ট এদিকে হইলেও এখানে বিভিন্ন কম্পোনেন্ট হয়ে যেখানেই যাক না কেন অবশ্যই এই কানেক্টরের মধ্যে ভোল্টেজটা আসবে। কথা বোঝা গেছে? এখানে ইনপুট দিছি, এদিকে আউটপুটটা এই কানেক্টরের মাধ্যমে হবে। তার মানে এই কানেক্টর দিয়ে যে ভোল্টেজটা বের হবে সেখানে আমি চেক করতে পারি না। যদি এখানে ভোল্টেজটা বের হয় তার মানে এই সার্ভিসটা ভালো আছে। কথা বুঝতে পারছেন কি বলছি? বোঝা গেছে? তাহলে আমরা কি করছি, চার্জার কানেক্ট করছি, কানেক্ট করার পরে আমরা এখানে ভোল্টেজ মাপবো। ডিসি ভোল্ট কি আপনারা পরিমাপ করতে পারেন? আমাদের এই সার্কিট বোর্ডটা হচ্ছে ডিসি সার্কিট, আর আমার এখানে যেটা ভোল্টেজ ঢুকছে সেটা হচ্ছে ডিসি ভোল্ট। এই ডিসি ভোল্ট আমি মাপবো, ঠিক আছে। এই মাপার জন্য আমার করতে হবে কি, একটা গ্রাউন্ডে ধরতে হবে আর একটা যেখানে ভোল্টেজ পরিমাপ করবো সেখানে ধরতে হবে নাকি। তাহলে আমরা ডিসি ভোল্ট পরিমাপ করি। এদিকে আসেন, এটা ধরেন পড়বে, আপনি ওইদিকে যাই বসে আছেন, এটা ধরেন, বসেন, আপনি বসে থাকেন, দাঁড়াইলে ওরা দেখবে না। দেখেন, তাহলে এখানে গ্রাউন্ড আবার দেখেন, এখানে মাপতে গিয়ে গ্রাউন্ডটা আবার মেন বোর্ডের মধ্যে ধরেন না, কাজ হবে না। কথা বুঝতে পারছেন? অনেকে ভুল করে, এখানে সুন্দর করে বসায় রাখে, গ্রাউন্ড বলে যে সারা তো এখানে বড় বড় গ্রাউন্ড বলছিল, এগুলোতে ধরি, ধরার পরে এখানে কি করে, এখানে মাপতে শুরু করে। এখানে মাপলে হবে না, আমি থেকে কানেক্টর খুলে দিয়েছি, এখন মেন বোর্ডের সাথে আমার কানেক্টিভিটি নাই, আছে নাই। এখন আমরা গ্রাউন্ড ধরতে হবে এই সার্কিট বোর্ডে। কোন সার্কিটে? সাব বোর্ডের মধ্যে। সাব বোর্ডে এগুলো, এটা কি গ্রাউন্ড না? এটা গ্রাউন্ড না? গ্রাউন্ড ধরে এখন আমি কি করব, এখানে কোনটা ভিভাসের লাইন আমি জানি না, আমার কাছে ডায়াগ্রাম নাই, কি নাই? ডায়াগ্রাম নাই। আমি এখন করব কি, আমি এখানে এটা আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে এভাবে মাপতে পারবো না? মাপতে পারবো। দেখেন এখানে ভিভাসের লাইন একটা না চারটা থাকতে পারে। দেখেন আমি যে কোনো একটা শুরু থেকে ধরছি, দেখেন ভোল্টেজ দেখা যায় না? তার মানে এই চার্জিং পোর্টও ভালো, এই সার্কিটও ভালো, এখানে পর্যন্ত কি দিচ্ছে, ভোল্টেজ আউটপুট দিচ্ছে। দেখেন এখানে অনেকগুলো পোর্টের মধ্যে বিভাগ দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? ওই বলছি না আপনাদেরকে, লাইন একটা উঠে গেলে আবার চলে। এখান থেকে যদি কোনো একটা কানেক্টর ভেঙেও যায় তারপরেও কি করবে, এই সারটা কাজ করবে। কথা বুঝতে পারছেন? টাইপ সি পোর্টে একটা সুবিধা, লাইন অনেকগুলো থাকে। তা আমি এখানে কেন পরিমাপ করছি, এখানে ধরছি শুরুতে কোনার মধ্যে কেন ধরছি, বিভাসের লাইনগুলা কানেক্টরের কোনায় থাকে। কথা বুঝতে পারছেন? তারপর একটা ব্যাপার হচ্ছে, যেসব কানেক্টরের মধ্যে এদিকে স্টিল থাকে, এই কোনায় কোনায় স্টিল থাকে, সেখানে দেখবেন এই দুইটা স্টিলের মধ্যে যে কোনো একটাতে আপনার বিভাসের লাইনটা পাবেন। স্টিলের মধ্যে এই কোনার কানেক্টরের কোনার মধ্যে এখানে স্টিলের মধ্যে বিভাসের পাবেন, সাথে এই কানেক্টরের পিন গুলোর মধ্যেও পাবেন। কথা বোঝা গেছে কি বলছি? বুঝছেন? তাহলে আমরা এখন সাববোর্ড ভালো পাইলাম, ঠিক আছে। এরপরও মনে করেন আমাদের চার্জ হয় না, আমরা শুধু চার্জ হয় না বলবো। কেন বলবো? যাতে আমরা সামনের গুলো শিখতে পারি, ঠিক আছে। আমাদের এটা চার্জ হয়, কিন্তু আমরা বলবো চার্জ হচ্ছে না। এরপর আমরা কি করব, নেক্সট কি করব সেটা শিখবো, ঠিক আছে। এরপর আমরা কানেক্টরটা এখানে সংযুক্ত করে দিব। সংযুক্ত করার পরে আমরা করব কি, আমরা এই বিটুবি কেবলটা ভালো আছে কিনা দেখবো। এই বিটুবি কেবল যদি ভালো আছে কিনা দেখতে যাই, আমার এখানে কি গ্রাউন্ড কোনটা, বিভাস কোনটা আমার চেক করতে হবে না? চেক করতে হবে না? এই বিভাসের লাইনটা সবসময় দেখবেন বড় থাকে, বড় বড় এরকম বড় থাকে, দেখা যায়। পুরাটাই একটা এই বিভাস লাইন এখানের মধ্যে চারটা কানেক্টরের সাথে একসাথে কানেক্ট হয়ে গেছে না? দেখেন এর বড় থাকে, বড় থাকলে ছোট থাকলে আমি বুঝি না, আমি চিনি না এটা, ঠিক আছে। চিনা না চিনা, এখন আমি এখানে গ্রাউন্ড কোথায় ধরবো, আমি গ্রাউন্ডও চিনতেছি না, ঠিক আছে। আমি এখানে যেহেতু সাববোর্ডের সাথে কানেক্টিভিটি করছিলাম, কানেক্ট করছি, এই জন্য আমি সাববোর্ডের গ্রাউন্ডে ধরবো, ঠিক আছে। এরপরে আমি কি করব, এখানে আমি এখানে আবার চেক দিব, এখানে চেক দিব, ঠিক আছে। তাহলে এখানে আসছে ভোল্টেজ, আসে না? ভোল্টেজ আসে, তার মানে আমার এখানে কানেক্টর এখানে পর্যন্ত কি আছে, ভালো আছে। অনেক সময় দেখা যাবে এখানে 5.2 ভোল্ট ওখানে নিচে পাইছিলাম, এখানে এসে দেখা যাচ্ছে 4.5, 4.3, 4.4 এরকম দেখা যাচ্ছে। কিছু ভোল্টেজ কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তা গায়েব কখন হয়, যখন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় তখন গায়েব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে রেজিস্ট্যান্সটা কেন তৈরি হয়, এই যে কানেক্টরটা এই রেবনের সাথে সংযুক্ত হয়েছে, এখানে এই যে ঝালাই করা আছে, এখানে ড্রাই সোল্ডার হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? ইলেকট্রিসিটি পাস হইতে হইতে এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেতে পারে, তখন এখানে দেখা যায় ভোল্টেজ কম আউটপুট হয়। তার মানে এখানে 5 ভোল্ট পুরোপুরি না পেয়ে আমি কিছুটা কি হয়ে গেছে,
কম কম পাচ্ছি, তখন আমাদের স্লো চার্জিং প্রবলেম হয়, অনেক সময় নো চার্জিং সমস্যা হয়। মানে বেশি অতিরিক্ত ভোল্টেজ কমে গেলে নো চার্জিং হবে, যদি হালকা পাতলা 0.5 টাইপ এরকম কমে তাহলে আমাদের স্লো চার্জিং হবে। কথা বুঝতে পারছেন? আমার ইনপুট কমে গেছে, কথা বুঝতে পারছেন? তাহলে আমার করতে হবে কি, তখন কি করবেন, তখন এখানের রিভার্স থেকে এখানে জাম্পার করে দিবেন। অনেকে দেখবেন রেবন থেকে জাম্পার করে, রেবন কি করে, এখানে ভিভাস এখানে পাইছে না, এখানে বসে দিয়ে এখান থেকে টান নিয়ে কি করে, এই যে দেখেন ভিভাস এখানে পাওয়া গেছে না, এই রেবন থেকে এখানে ঘষে দিয়ে ওই পাশে অথবা এই পাশে যেদিকে ইচ্ছে ঘষে এখান থেকে একটা টান নিয়ে এখানে সংযুক্ত করে দেয় কোথায়, মেইন বোর্ডের মধ্যে। তো মেইন বোর্ডের মধ্যে এখনকার যত সার্কিট বোর্ড আছে সবগুলোতে এসব কানেক্টরের পাশে আপনি টেস্ট পয়েন্ট পাবেন। কি পাবেন? টেস্ট পয়েন্ট। কালকে দেখাইছিলাম না, টেস্ট পয়েন্ট দেখাইছি না, এই টেস্ট পয়েন্ট পাবেন। তো আমরা জ্বালাই এখানে কানেক্টরের আগে পিছে কোনো দিকে করবো না, কানেক্টর নষ্ট করবো না, আমরা কোথায় ঝালাই করবো, টেস্ট পয়েন্টে ঝালাই করবো। কথা বুঝতে পারছেন? রেবনের এখানে না করলে আমার করতে হবে কি, এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে কি নিয়ে যেতে হবে, আমার তার নিয়ে এখানে ঝালাই করে দিতে হবে। এখান থেকেও নিতে পারেন, এখানে অন্য জায়গায় যেখানে 5 ভোল্ট পাবেন সেটাই মনে করবেন বিভাসের লাইন, সেখান থেকে আপনি ধরেন এই ক্যাপাসিটার মধ্যে আমরা পাবো। দেখেন এটা আমার মুখস্থ আছে বিধায় আমি বলতে পারতেছি, আপনার হয়তো মুখস্থ নেই, আছে না? এখান থেকেও আপনি এই ক্যাপাসিটার থেকেও টাইনে দিতে পারেন, সমস্যা নেই। কথা বোঝা গেছে? একেবারে কোনো জায়গায় থেকে পান না, সরাসরি চার্জিং পোর্টের বিভাস থেকে টাইনে দেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? এই জাম্পারটা করতে পারবেন না, এগুলো করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কেন? এগুলো হচ্ছে এখন কমন একটা সমস্যা, তা আমরা বাস্তবমুখী সমস্যাগুলোর সমাধান শিখবো। আমি আপনাকে অনেক কাজ শিখাইলাম, আপনার বাস্তব জীবনে কোনো কাজে আসলো না, তাইলে কোনো লাভ নেই। লাভ আছে? আমি অনেক কিছু শিখাইলাম, একদম আইসি নিচে বলটল টানানি টানানি সবগুলো শিখাইলাম, মাইক্রো জাম্পার শিখাইলাম, কিন্তু দেখা যাচ্ছে বাস্তব জীবনে গিয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন না, এরকম এই ধরনের কাজ আসে না। এরকম যদি হয়ে থাকে তখন কি আপনার কাজে আসবে? কাজে আসবে না। তো আমি এই রেবনের কথা কেন বারবার বলতেছি, কারণ এই রেবনটা এরকম সমস্যা বেশিরভাগ সময় হয়। আপনার অনলাইনে সার্চ করে দেখতে পারেন, আপনারা যখন কাজ করবেন দেখবেন প্রতিনিয়ত এরকম কাস্টমার আসবে। অনেকে কি করে, বিটুবি কেবল পুরোটা চেঞ্জ করে দেয়। চেঞ্জ না করে চাইলে আপনি একটা জাম্পার করেও কি করতে পারেন, আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। কথা বোঝা গেছে? যদি এগুলো না বুঝেন, স্টেপ বাই স্টেপ যদি না বুঝেন, সারাদিন সবকিছু বদলাইলেও কোনো কাজ হবে না। পোর্ট যদি 3 বার বদলান, পোর্ট বদলাইলে কাজ হবে? এখানে পোর্ট বদলাইলে কাজ হবে না, আমার স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করতে হবে। কোনটা? এই রেবনটার দাম হচ্ছে 100 থেকে 200 টাকা। আবার কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে আনকমন ফোন, আনকমন ফোন গুলোতে একটু প্রাইস বেশি হইতে পারে। ধরুন একেবারে পাওয়া যাচ্ছে না, কেউ কারো কাছে একজন আছে ও 400 টাকা চাইয়ে বসলো, এটা হচ্ছে ভিন্ন রকম সমস্যা, ঠিক আছে? কিন্তু আমরা নর্মালি এগুলো 100 থেকে 200 টাকা 90 টাকা দিয়েও পাওয়া যায়। এটা বুঝতে পারছেন? না, সবগুলো ফোনের বিটুবি কেবল এক না, এক একটা মডেলের এক এক রকম। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাপার। তারপর আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই সাববোর্ডের মাধ্যমে অনেক সময় দেখা যায় ডিসপ্লে কানেক্ট হয়। এই সাববোর্ডের মাধ্যমে কি হয়? ডিসপ্লে কানেক্ট হয়। এই সাববোর্ডে ডিসপ্লে কানেক্ট হয়, সাববোর্ড থেকে আরেকটা রেবন হয়ে মেইন বোর্ডে যায়। এসব ফোনে কখনো যদি কোনো কাস্টমার এসে বলে যে আমার ডিসপ্লে চলে গেছে হঠাৎ করে, আপনি সরাসরি ডিসপ্লে বদলানোর দিকে হাত দিবেন না, আপনি আগে সাববোর্ড একটা দিয়ে নতুন সাববোর্ড দিয়ে চেক করে দেখবেন। কথা বুঝতে পারছেন? সরাসরি ডিসপ্লেতে হাত দিয়ে ভালো ডিসপ্লে নষ্ট করে ফেলবেন। আপনি মনে করবেন ওটা নষ্ট ডিসপ্লে, মনে করে ভাঙ্গা চুরে তুলে আলেছে, তখন কিন্তু প্রবলেম। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমরা কাজ করার সময় সতর্কতা অবলম্বন করব এবং স্টেপ বাই স্টেপ চেক করব, তাহলে আমরা বুঝে যাব যে আসলে সমস্যাটা কোন জায়গায়। কথা বুঝতে পারছেন? তাহলে আমি এখানে সমস্যা নাই, এরপরেও আমি সামনের দিকে কেন যাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? তারপর আমরা কি কোথায় চেক করব, এটা কোথায় কানেক্ট হয়? মেইন বোর্ডের সাথে কানেক্ট হয় না? মেইন বোর্ড থেকে কোথায় যায়? ওবিপি আইসির কথা বলছিলাম, মনে আছে? ওভার ভোল্টেজ প্রোটেকশন, এই ওবিপি আইসির কাছে যায়। ওবিপি আইসির কাছে যাওয়ার রাস্তা পথের মধ্যে এখানে ক্যাপাসিটর থাকতে পারে, কয়েল থাকতে পারে, বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে। কথা বুঝতে পারছেন? এগুলো পার হয়ে কোথায় যাচ্ছে? ওবিপি আইসির কাছে। ওবিপি আইসি কে ভোল্টেজ ইনপুট দিতেছে। কি দিচ্ছে? ভোল্টেজ। ওবিপি আইসি আমাদের এই যে আমরা চার্জার কানেক্ট করছি, চার্জারের এখানে এসি কোনো ভাইব থাকলে সেগুলোকেও কি করে দেয়, আপনার সেগুলোকে ও ডিসি তে রূপান্তরিত করে দেয়। যেমন এখানে ডায়োড থাকে, ডায়োড আপনার এসি কে কি করে পিওর ডিসি তে রূপান্তরিত করে, এসি কে রেকটিফাই করে। ওবিপি আইসি কেমনে চিহ্নিত করবেন? আমি গতকালকেও বলছিলাম, ওবিপি আইসি কোথায় থাকবে আপনি নিজেও জানেন না, এগুলো ডায়াগ্রামের মাধ্যমে খুঁজে বের করতে হয়, অথবা আপনার এই স্টেনসিল গুলো খুলে ওখানে দেখতে হবে। দেখেন আমি আজকে যেটা খুলছি, আজকেরটাও একদম নতুন স্টেনসিল খুলছি। আজকে আমি এখানে
এখানে পাইছি ওবিপি আইসি, ঠিক অপোজিট সার্কিটে পাইছি চার্জিং আইসি। কথা বুঝতে পারছেন? তো ওটা ওর এই পিট আর ওই পিটে ওই চার্জিং আইসির পাশে পাই নাই ওবিপি আইসি। কথা বুঝতে পারছেন? আপনি বেশিরভাগ সময় চার্জিং আইসির পাশে কি পাবেন, ওবিপি আইসি পাবেন, কিন্তু এই ফোনে দেখতেছি অন্যদিকে দিছে। তো ডিপেন্ড করে কে ফোন বানাইছে, ওর যেরকম ইচ্ছা হয়েছে সেরকম বানাইছে। বাইরে থেকে আমার এই বিল্ডিং দেখে কেউ কি বলতে পারবে যে আমার আসলে এখানে ওয়াশরুমটা কোন জায়গায়, আমার এখানে কয়টা রুম আছে বাইরে থেকে দেখা যাবে? দেখা যাবে না। যে ভিতরে ঢুকে নেয় সে দেখতে পারবে না, অথবা কেউ যদি ডায়াগ্রাম দেখে, ডিজাইন দেখে, ডায়াগ্রাম দেখলে বুঝবে যে এখানে এই বিল্ডিং এর ভিতরে এখানে ওয়াশরুম আছে, এখানে এই রুম আছে, বেডরুম আছে, এগুলো বুঝতে পারবে। কথা বোঝা গেছে? ঠিক সেম আমরাও ফোন উপরে দেখে বুঝতে পারবো না যে আসলে এখানে কোন জায়গায় কোন আইসি ব্যবহার করা হয়েছে। হয় স্টিনশিল খুলে আমাদের বুঝতে হবে বিভিন্ন মাধ্যমে, যেমন ধরেন ওবিপি আইসির আশেপাশে অবশ্যই 5 ভোল্ট থাকবে, অন্য কোনো আইসির পাশে আপনি 5 ভোল্ট পাবেন না, শুধু চার্জিং আইসি আর ওবিপি আইসির পাশে পাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি বলবেন ওবিপি আইসি, চার্জিং আইসির তুলনায় ওবিপি আইসি ছোট আইসি হবে। কি আইসি হবে? ছোট আইসি হবে, 12 ভোল্টের আইসি হবে। তারপর এই ওবিপি আইসি কাজ হচ্ছে ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা। কি করা? ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা। ওভার ভোল্টেজকে ও প্রোটেকশন করবে। এটা অনেক সময় দেখা যায় এমন ভাবে ফায়ারিং হয়, ফায়ারিং হয়ে এখানে ওবিপি আইসি তো উঠেই যায়, উঠে যাওয়ার পরে একদম বোর্ডের লেয়ার সহ উঠে যায়। আমি গতকালকে আপনাদেরকে এই কথাটা বলছিলাম যে বোর্ড তখন আমরা আর ওবিপি আইসি বসানোর মতো সক্ষমতা থাকে না। লেয়ার চলে গেলে আমরা বোর্ডের লেয়ার রিপেয়ার করতে পারি না, এত 2, 4, 5টা লেয়ার চলে গেলে এটা আর ওখানে বসানোর মতো জায়গা থাকে না। তো এই ছোট্ট জায়গার মধ্যে আর থাকে না, তখন আমরা করি কি, ওবিপি আইসির ইনপুট এবং আউটপুটের যে জায়গাটা আছে এখান থেকে ইনপুট থেকে আউটপুটে আমরা জাম্পার করি। আগে ফিল্টার করে পানি খাইতাম, এখন ফিল্টার ছাড়া খাই। আগে প্রোটেকশন ছিল, এখন প্রোটেকশন নাই। আগে দারোয়ানওয়ালা বাসার মধ্যে থাকতাম, এখন দারোয়ান ছাড়া বাসার মধ্যে থাকি। আল্লাহর ওয়াস্তে চুরি হইলে হইলে, নাইলে আসি। কথা বুঝতে পারছেন? ওই যে হ্যাঁ, কখনো যদি আপনার চার্জারের মাথা খারাপ হয়ে যায়, কখনো যদি বেশি ভোল্টেজ চলে যায়, তখন মোবাইল ডেড না, তখন চার্জিং আইসি গিয়ে মাইর খাবে। এরপরে আর একটা আইসি আছে না, এরপরে কি আইসি আছে, ওবিপি থেকে চার্জিং আইসিতে ঢুকবে, তখন চার্জিং আইসি মাইর খাবে। চার্জিং আইসি যদি ডেড, চার্জিং আইসি যদি মাইর খায়, এটা কেন এখানে ওবিপিটা বসানো হয়েছে দেখেন। তো চার্জিং আইসি তো মাইর খাইলে, চার্জিং আইসি যদি নষ্ট হয়ে যায়, বর্তমান সার্কিট বোর্ড গুলোতে মোবাইল ফোন ডেড হয়ে যায়। কি হয়ে যায়? ডেড হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সরাসরি ডেড হয়ে যায় যদি চার্জিং আইসি কি হয়, নষ্ট হয়। কারণ আমাদের বর্তমান যেসব স্মার্টফোন ব্যবহার করি আমরা, সেগুলো সবগুলো হচ্ছে বিপিএস সার্কিট। কি সার্কিট? বিপিএস সার্কিট। বিপিএস নিয়ে আপনাদেরকে একটা ক্লাস করাবো, বিপিএস নিয়ে আলাদা একটা ক্লাস আছে। ওই ক্লাসে আপনি বুঝে যাবেন যে আসলে আগেকার সময়ের সার্কিট আর বর্তমান সার্কিটের মধ্যে ডিফারেন্স কেমন। আগেকার সময়ে ব্যাটারি থেকে ভোল্টেজ সরাসরি পাওয়ার আইসির দিকে দৌড় দিত, এখন সেই কাজ করে না, এখন ব্যাটারি থেকে ভোল্টেজ শুধুমাত্র চার্জিং আইসির দিকে দৌড়। কথা বুঝতে পারছেন? এবং চার্জিং আইসি মোবাইল ফোন চালনা করার জন্য ভোল্টেজ তৈরি করে, সেটা আমরা যখন বিপিএস ক্লাস করবো তখন শিখবো। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ওবিপি আইসি আমরা ডায়াগ্রাম দেখে বের করতে পারি। আমরা ডায়াগ্রাম দেখে কেমনে বের করি সেটা একটু দেখি। এগুলো ছাড়াও আমরা ডায়াগ্রামের আলাদা ক্লাস আছে, আমরা ডায়াগ্রামের ক্লাসও করবো, কেমনে ডায়াগ্রাম গুলো চালনা করতে হয়। আপনি যখন মোবাইল ফোন কিনছেন, তখন মোবাইল ফোনের ফাংশন কোথায় আছে এগুলো কি কারোর কাছ থেকে শিখছিলেন? শিখেন নাই। কারোর কাছ থেকে শিখছেন? নিজে নিজে চালাতে চালাতে শিখে গেছেন না? ডায়াগ্রাম আপনাদেরকে প্রাথমিকভাবে ধারণা দেওয়া হবে, এবং ডায়াগ্রামটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনি মোবাইলের অপারেটিং সিস্টেম যেরকম চালান, ডায়াগ্রামের অপারেটিং সিস্টেম ওরকম চালাইয়ে আপনি নিজেই এগুলো বের করতে পারবেন। এবং আমরা আপনাদেরকে কেমনে কম্পোনেন্ট খুঁজতে হয়, কেমনে হার্ডওয়্যার সলিউশন বের করতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে শিখাবো। কথা বোঝা গেছে? তারপর আল্লাহর ওয়াস্তে ফ্রি কেমনে বাইর করতে হয় সেটাও শিখাইছি না? যে ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার আর হচ্ছে প্রবলেম দিয়ে সার্চ করতে বলছি না আপনাদেরকে? এটা গুগলে সার্চ করলে এখানে অনেক বান্দা আছে যেগুলো হচ্ছে ভিডিও সার্চে, কোথায়, অনলাইনে ভিডিও সার্চে। অনলাইনে যারা ভিডিও করছে ওর পেইড টুলস আছে, ওই পেইড টুলস এর ভিডিও যখন আপনি দেখে ফেলবেন তখন আপনি ফ্রিতে ওটা নিয়ে নিতে পারেন। কথা বুঝতে পারছেন? এই যে আমরা এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম বের করছি। এই ডায়াগ্রামের মধ্যে দেখেন বিভিন্ন সলিউশন আছে, দেখা গেছে? কালকে যখন আপনার ডায়াগ্রামের ক্লাস হবে তখন আপনারা এগুলো সম্পর্কে আরেকটু ভালো ধারণা নিতে পারবেন। আমরা আজকে প্রাথমিকভাবে বলি যে আমরা এখানে চার্জিং ডাটাতে ক্লিক করছি। কোথায় ক্লিক করছি? চার্জিং ডাটাতে। এখানে চার্জিং ডাটাতে ক্লিক করছি। চার্জিং ডাটা কিভাবে কাজ করে, কোন কোন লাইন নিয়ে কাজ করে, সেগুলো আমরা দেখতেছি এখানে। কথা বোঝা গেছে? তাহলে আমাদের এখানে দেখেন, এখানে একটা লাইন আসছে যেটার নাম হচ্ছে ভিবাস। এই যে চার্জিং এ ভিবাস লেখা আছে, দেখছেন? ভিবাস না? ভিবাসটা কোথায় ঢুকছে? এই চার্জিং আইসির মধ্যে ঢুকছে না? এই চার্জিং আইসির মধ্যে ঢুকছে।
তাহলে ভিভাসটা আসছে কোথেকে এটা দেখি আমরা। ভিভাসটা এদিক থেকে ঘুরে মুড়ে কোন দিক থেকে আসছে সেটা দেখবো। হ্যাঁ, আসছে কোন জায়গা থেকে আমরা সেটা দেখবো। দেখেন এই ওবিপিআইসি, এই ওবিপিআইসি কোথায় দিয়েছে দেখছেন? বোর্ডের ওই পারে দিছে চার্জিং আইসি, এই পারে দিছে কি ওবিপিআইসি। এটা ওর ইচ্ছা, যে বানাইছে ওর ইচ্ছা। আমার বিল্ডিং বানাইছে, আমি কোথায় কোন রুম দিব আমার ইচ্ছা। কথা বুঝতে পারছেন? আমার ইচ্ছা। এখন আমার এখানে কি আছে সেটা বুঝতে গেলে আপনার ডায়াগ্রাম করতে হবে। কথা বুঝতে পারছেন? ডায়াগ্রাম দেখতে হবে। এই ওবিপিআইসি দেখছেন, এখানে ভিভাস 5 ভোল্ট। এই ওবিপিআইসি এর আগে কোথায় আছে? ওই দেখেন কোন কানেক্টরে, যে কানেক্টরে আমরা এই বিটুবি কেবল কানেক্ট করছি সেটাতে। এখানে এটা খুলে দিছে আর কি, এখানে নাই আর কি, কানেক্টরটা বসায় নাই। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে রিয়েল বোর্ড, অরিজিনাল রিয়েল বোর্ড। হ্যাঁ, এটা ডায়োড, এটা ডায়োড। এগুলো হচ্ছে রিয়েল বোর্ড। রিয়েল বোর্ডকে ওরা ছবি তুলছে, ছবি তুলা আপনার মার্ক করছে। কথা বুঝছেন? ডিজাইন ডায়াগ্রাম অঙ্কন করে দিছে, এদিক থেকে এটা এদিকে গেছে। এখানের মধ্যে আবার ভুল আছে অনেক কিছু। আমরা অনেক সময় বর্ণির মধ্যে কি পাই? ভুল পাই। বর্ণিতে মানুষে বানাইছে না, ওর মনে করেন কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, চা পানি খাই নাই, তখন দেখা যাচ্ছে বিবাস বসে দিছে বিবাটের জায়গায়, বিবাট বসে দিছে বিবাসের জায়গায়। এরকম আমরা অনেকগুলো পাইছি ভুল। আপনি ভুল পাইলে ওখানে আবার মেল করতে পারেন যে এখানে এই জায়গায় ভুল আছে, ওরা এগুলো আবার সংশোধন করে দেয় এবং আপনাকে পুরস্কৃতও করে। অনেক সময় দেখা যায় আপনাকে 6 মাস 1 বছরের জন্য ফ্রিতে সফটওয়্যার দিচ্ছে, এরকম হচ্ছে। ওদের যদি ভুল ধরতে পারেন, সবকিছু গুগলের ভুল ধরতে পারলে আপনাকে পুরস্কৃত করে না, এরকম আর কি। আর এগুলো তো মানুষই করে, এগুলো আমাদের মতো আপনার মতো মানুষই করে। ভিন্ন দেশে করতেছে, ইন্দোনেশিয়াতে করতেছে, মানুষই করে। তো মানুষের কি ভুল হইতে পারে না? ওর অনেক পারিবারিক টেনশন থাকতে পারে না? ওর বউ বাচ্চা আছে না, নাকি না? তো ওর বউ কি ওর প্যারা দেয় না? দেয় তো। তো এরকম ওর সমস্যা থাকতে পারে। কথা বোঝা গেছে? মানুষে কাজ করলে ভুল থাকতে পারে, এরকম কোনো ব্যাপার না। আমিও কথা বলার মধ্যে দেখা যাচ্ছে আমার আস্তে ধরেন অসুস্থ, আমি কথা বলার মধ্যে আমি কোন একটা ভুল বক্তব্য আপনাকে দিয়ে চলে যেতে পারি। এটা স্বাভাবিক, মানুষের মধ্যে ভুল হইতে পারে, ঠিক আছে? পরবর্তীতে আমি যখন পরে দেখতেছি আমার ভিডিও, আমি দেখতেছি ফিরে এখানে মনে হয় আমি কিছু একটা ভুল করছি, এরকম হইতে পারে, ঠিক আছে? এটা কোনো প্রবলেম না। এই দেখেন এই ভিভাসটা এই ডায়োড হয়ে, ডায়োডটা কেন দিছে? আমরা যে চার্জার লাগাইছি না, চার্জার, যদিও আমাদের চার্জারটা এসি কে ডিসি করছে, কিন্তু এখানে এসি ভাইব যাতে না থাকে, আরো যাতে ফিল্টারিং হয়ে পিওর ডিসি তে রূপান্তরিত হয়, সেজন্য ডায়োডের উপর দিয়ে চালা দিছে। কথা বুঝতে পারছেন? তারপর এখানে একটা ক্যাপাসিটরকে টাচ করছে দেখা যাচ্ছে। যেখানে যেখানে ডায়াগ্রামের মধ্যে ডট দেখবেন সেখানে মনে করবেন ওই জায়গায় টাচ খাইছে। এখন দেখা যান, দেখেন এই ডট দেখছেন, এই ক্যাপাসিটরকে আমি বলতেছি, কিন্তু এই যে অনেক জায়গার উপর চলে গেছে, এখানের উপর চলে গেছে, তার মানে এখানে কোনো দিকে এটার লাইন নাই। কথা বুঝতে পারছেন? এখানের উপর ও অনেক জায়গায় গায়ের উপর উঠে চলে গেছে না, যেখানে ডট ফেলবে সেখানে মনে করবেন সেখানে টাচ করছে, সেখানে লাইন আছে। কথা বুঝতে পারছেন? সেটা আগামীকালকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ কালকে মনে হয় ডায়াগ্রামের ক্লাস। তাহলে ভিভাস এখান থেকে ডায়োড হয়ে ক্যাপাসিটর হয়ে ওবিপি হয়ে আবার ক্যাপাসিটর হয়ে কোথায় গেছে দেখেন, ওই চার্জিং আইসির কাছে চলে গেছে। তাহলে আমরা আগে এই জায়গাটা মাপি, এই জায়গাটা আমরা পরিমাপ করি, ঠিক আছে? ওই ছোট করেন, ওদিকে মাঝখানেরটা ক্লিক করে। হ্যাঁ, ফিল্টারিং ও করে, প্লাস কথা হচ্ছে ওভার ভোল্টেজকে প্রোটেকশন করে। মেন কাজ হচ্ছে ওর ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা। হ্যাঁ, হ্যাঁ, ফিউজ দিয়ে কাজ করতে পারবেন, ফিউজ কাটে যাবে বেশিরভাগ। এটা আইসির মাধ্যমে করছে না, তাহলে আমাদের ওবিপি আইসি কোনটা? এইটা। কথা বোঝা গেছে? আমরা এটার সাথে মিলাই সবাই, এই এদিকে দেখেন, আমরা এটার সাথে মিলাবো, আমরা ডায়াগ্রামের সাথে মেইন বোর্ডের সাথে মিলাচ্ছি, রিয়েল বোর্ডের সাথে, ঠিক আছে? এই দেখেন ভিভাস এদিকে ঢুকছে, এই ক্যাপাসিটর টাচ হয়ে ওবিপি তে ঢুকছে, আবার ক্যাপাসিটর হয়ে কোথায় গেছে সেটা পরে আসতেছি। আগে এখানে আমার 5 ভোল্ট আছে কিনা সেটা চেক করব, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ চেক করতেছি। কোনো মোবাইল চার্জ হচ্ছে না, চার্জ না হলে আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো কেন চার্জ হচ্ছে না, মানে কোন জায়গায় গিয়ে গলত হয়েছে, প্রবলেম হয়েছে। কথা বুঝতে পারছেন? আমরা এখন মেইন কানেক্টর পর্যন্ত, আপনার বিটুবি কেবল পর্যন্ত চলে আসছি, মাদার বোর্ডে চলে আসছি। মাদার বোর্ডের মধ্যে আমরা এটা ডায়াগ্রামের মাধ্যমে, কারণ এটা আমি মুখস্থ করতে পারবো না তা কোথায় আছে, আমি ডায়াগ্রামের মাধ্যমে ডায়াগ্রামের সাহায্য নিয়ে এটা কি করছি, চলে গেছি। আর যদি ডায়াগ্রাম যদি আমার কাছে না থাকে, অনলাইন সাপোর্টও না থাকে, তখন আমি করব কি, আপনার কি করব, স্টিল গুলো উঠাবো, উঠাই দেখবো কোন জায়গায় আইসিটা আছে। কথা বুঝতে পারছেন? কোন জায়গায় আইসি আছে দেখবো। ওবিপি আইসি আমরা আসলে দেখলে চিনতে যাবো, ছোট আইসি। তখন ওটার আশেপাশে ক্যাপাসিটরের মধ্যে এদিকে চার্জার লাগায়ে ভোল্টেজটা চেক করব 5 ভোল্ট আছে কিনা। যদি 5 ভোল্ট আছে তাহলে আমি শিওর হয়ে যাচ্ছে এটা কি আইসি, ওবিপি আইসি। এগুলো ছাড়াও আইসির নাম দেখেও আমরা আইসি চিনবো।
যেমন চার্জিং আইসি, কমন একটা চার্জিং আইসির নাম বলছি, বিকিউ বলছি, আরো বিভিন্ন ধরনের আইসি নাম আছে, সেগুলো আপনারা যখন ক্লাস করবেন সামনে আরো বুঝতে পারবেন। এখন আমরা এটাকে পরিমাপ করে দেখি, মাইপা দেখি। এখন আমরা মেইন বোর্ডে গ্রাউন্ড ধরতে পারবো, সমস্যা হবে না, ঠিক আছে? মেইন বোর্ডে কি করতে পারবো? গ্রাউন্ড ধরতে পারবো। আচ্ছা, মাল্টিমিটারটা কানেক্ট করে এই ইউনিট লেখা এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে কানেক্ট আছে না? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মেইন বোর্ড এখন গ্রাউন্ড ধরতে পারবো। ধরার পর আমরা কোথায় চেক করব? এখানে এদিকে আমার ঢুকানোর মতো জায়গায় নেই, জায়গা আছে এই ডায়েটের মধ্যে? না, ডায়েট টাচ করছিল তো, ডায়েটের মধ্যে জায়গা নেই। আমরা এরকম জায়গায় যদি কখনো দেখতে চাই, পিন আছে না, সুই আপনার সুই আছে না, ওটা দিয়ে আমরা কি করবো, সামনের মাথার সাথে বন্ধ এখানে বেঁধে আমরা কি করবো, ওখানে টাচ করব, তখন কাজ হয়ে যাবে। তারপর এখানে এখানে বলছে না, এখানে এখানে ভোল্টেজ আছে, ভোল্টেজ আছে, বুঝছেন? ওবিপি তে ঢুকছে, ইনপুটে ঢুকছে, আউটপুটে এখানে আছে। মানে এটা ওবিপি তে ঢুকছিল এবং ওবিপি তে আউটপুটও দিচ্ছে, তার মানে ওবিপি আইসি ভালো। কথা বোঝা গেছে? ওবিপি আইসি কি ভালো। যদি ও 5 ভোল্ট খায়া আমরা কোনো ভোল্টেজ আউটপুট না দিত, তাহলে ও কি খারাপ, বুঝছেন? তাহলে আমরা সবগুলো ভালো থাকা শর্ত স্টেপ বাই স্টেপ মাপতেছি, যাতে আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় সমস্যা। যেমন ও যদি এখন আউটপুট আমার না দিত, তাহলে আমি বলবো যে ও খারাপ। কথা বোঝা গেছে? এখন ও ওবিপি আইসি খারাপ হলে ওবিপি আইসি পরিবর্তন করব। এই ছোট্ট আইসি কি পরিবর্তন করতে পারেন না? পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা তো সবাই আইসি পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, রিবোলিং করতে পারেন, এর চেয়ে বড় বড় আইসি আপনারা রিবোলিং করতে পারেন। তাহলে আমরা ওবিপি আইসি খারাপ হলে ওবিপি আইসি পরিবর্তন করে দেখবো। যদি আইসি না পাই, না থাকে, তাহলে আমরা এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটর যদি আমরা জাম্পার করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আগে আমাদের প্রোটেকশন ছিল, এখন প্রোটেকশন নাই। ও বলছি না একটু আগে যে আগে দারোয়ান ছিল, এখন দারোয়ান কি নাই, এখন চুরি হইলে আল্লাহর রাস্তায় কিছু করার নাই। কথা বুঝতে পারছেন? তারপর হ্যাঁ, এরপরে আমরা এই ওবিপি আইসি থেকে কোথায় যাবে বলছিলাম, এটা গন্তব্যস্থল লাস্ট কোথায়, চার্জিং আইসি। এই চার্জিং আইসি পর্যন্ত আমরা চেক করব। এখন এটাকে চেক করার জন্য আমাদের করতে হবে কি, কোথায় গেছে সেটা চেক করবো। দেখেন এই লাইনটা এদিকে গেছে, এদিকে এই জায়গা, এটাকে এটা পয়রা দেখেন, এটার নাম কি, বিবাস এখনো লেখা আছে, দেখেন, দেখছেন? ওবিপি বিবাস, ওবিপি বিবাস, তার মানে ওবিপি থেকে আসছে বিবাসটা। এখন এখন এই লাইনটা কোথায় গেছে সেটা চেক করব। এই দেখেন, এই যে ক্যাপাসিটর হয়ে কয়েল হয়ে, এই যে ক্যাপাসিটরে টাচ, কয়েলে টাচ করছে, আবার ক্যাপাসিটর টাচ করছে না, আর ঢুকে গেছে কোথায়, চার্জিং আইসিতে ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কয়েল এবং ক্যাপাসিটরটা কি করব, চেক করব। চেক করে দেখবো যে এখানে এইটা হচ্ছে এই চার্জিং আইসির ইনপুট ভোল্টেজ। কি ভোল্টেজ? ইনপুট ভোল্টেজ। আপনার ইনপুট ভোল্টেজ যদি ঠিক না থাকে, তাহলে ও কোনোদিন আউটপুট দিবে না। আপনি আপনি হুট করে বলতে পারেন না আপনি আইসি একটা খারাপ, আইসি খারাপ আপনি কখনো বলতে পারেন না। কারণ আপনি আইসির আগে ইনপুট ঠিক আছে কিনা দেখেন। আপনি এখানে বাজাবাড়িতে দুনিয়ার বাতি টাতি সবগুলো জ্বালাইতেছেন, জ্বালানোর চেষ্টা করতেছেন, আপনি সুইচ দিতেছেন, কিন্তু মেন ফেস লাইনটা কাটা, কাজ হবে? হবে না। তো আইসি কে ইনপুট দিলেই তো আপনি আইসি আপনাকে আউটপুট দিবে। ওরে খানা পিনা কিছু না দিয়ে আপনি কি করতেছেন, ইলেকট্রিসিটি ওর কাছে ঢুকাইতেছেন না, কিন্তু আপনি ওর আউটপুট মারতেছেন। আউটপুট মারে লাভ আছে? লাভ নেই। এই জন্য আমরা এখন কি করব, চার্জিং আইসি ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা দেখবো। কথা বোঝা গেছে? এখন ও ইনপুট নিয়ে যদি আউটপুট না দেখ, তাহলে ও কে খারাপ, আইসি খারাপ। কথা বোঝা গেছে? যদি ও ইনপুট নিছে, ওই ইলেকট্রিসিটি নিয়ে বসে আছে, ও কিছু তৈরি করতেছে না, তার মানে ওর মাথা খারাপ। তাহলে ওরে পরিবর্তন করবো। তখন আপনারা এই চার্জিং আইসি কি পরিবর্তন করতে পারেন না? পারবেন না? রিবোলিং করতে পারেন না সবাই? তো বেসিকের স্টুডেন্ট যদি আইসি রিবোলিং করতে পারেন, এর চেয়ে বড় কিছু আর লাগে না। আর আমি আপনাদেরকে তো বারবার বলি যে এইসব আপনারা ঠান্ডা মাথায় নেন, কোনো টেনশন করার দরকার নেই। আপনারা আসছেন এখানে বেসিক শেখার জন্য। এতটুকু আজকে যতদিন ক্লাস করছেন, 15-20 দিন, 20টা 30টা যতটা ক্লাস করছেন, 20-25টা, এর মধ্যে আপনি আইসি রিবোলিং করতে পারেন। স্টেপ বাই স্টেপ এগুলো আপনারা শিখবেন, আরো অনেক কিছু শিখবেন। ঠান্ডা মাথায় শিখেন, দেখবেন আপনি কাজ করতে পারবেন, কোনো ব্যাপার না। তাহলে আমরা এই সার্কিট বোর্ডটাকে উল্টাচ্ছি, কারণ অপোজিট পাশে না। এই যে আছে, দেখা যাচ্ছে? ও ক্যামেরাটা চালু করে দেন, খেয়াল করবেন তো, খেয়াল না করলে তো হবে না। এখন দেখেন, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। মাইপা দেখি,
প্রথমে ক্যাপাসিটর না, প্রথমে কয়েলে ঢুকছে, প্রথমে কয়েলে ঢুকছে ঠিক আছে না? এদিকেও ঠিক আছে, কয়েলের দুই পাশে কি একই থাকবে না ভোল্টেজ? হ্যাঁ, এক ক্যাপাসিটরে দেখেন তো ক্যাপাসিটর কত আছে, ঠিক আছে না? তার মানে আইসি ইনপুট ভোল্টেজ ঠিক আছে, মানে আমার ফেজ লাইন ঠিক আছে। এখন আমার এখানে যদি বাতি না জ্বলে, এখানে ভিতরে সমস্যা, কথা বুঝতে পারছেন? সার্কিটের ভিতরে সমস্যা। আইসি নিজে একটা সার্কিট, আইসি নিজে কি সার্কিট, আইসি ইন্টারগ্রেটেড সার্কিট, ও নিজেই সার্কিট। ওই সার্কিট আপনি সার্কিটের উপর বসাই দেন। আইসির ভিতরে কি আছে জানেন? অনেকগুলো কম্পোনেন্ট আছে, বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে বানাইছে। এখন কি আইসি সেটার উপর ডিপেন্ড করে ওখানে ওই কম্পোনেন্ট গুলো দিচ্ছে। যেমন ধরেন সিপিইউ বানানোর জন্য মিলিয়ন মিলিয়ন আমাদের ট্রানজিস্টর দরকার হবে, যেমন এইগুলো বানানোর জন্য আমাদের এখানে এলডিও ব্যবহার করতে হইতে পারে। আপনার এই যে পাওয়ার আইসির ভিতরে অনেকগুলো এলডিও ব্যবহার করে থাকে। তো এটা ডিপেন্ড করে কোন আইসি কেন বানাইতেছে সেটার উপর ডিপেন্ড করে। তবে অবশ্যই আইসির ভিতরে কি আছে, অনেকগুলো কি আছে কম্পোনেন্ট আছে, অনেকগুলা কম্পোনেন্ট আছে, কথা বুঝতে গেছে? তাহলে এটার ইনপুট ভোল্টেজ দেখলাম, এরপর আমরা চেক করব এটার আউটপুট ভোল্টেজ। কি কি চেক করব? আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ আমরা চাইলে সরাসরি শেষ প্রান্তে গিয়ে চেক করতে পারি। শেষ প্রান্ত হচ্ছে এটা আউটপুট, লাস্ট গন্তব্য হচ্ছে ব্যাটারি কানেক্টর। কোথায়? আমরা ব্যাটারি কানেক্টরের উপর মাপতে পারি, অথবা আমরা স্টেপ বাই স্টেপ ও মাপতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ মাপে যাই, আমরা সমস্যা নেই। আমরা ব্যাটারি কানেক্টরও মাপতে পারি, সমস্যা হবে না। স্টেপ আমরা এখন এই দেখেন এখানে আউটপুট দিছে কোথায়, এখানে খেয়াল করেন বি ব্যাট কোথায় দেখেন। এই দেখেন এই ভিভেট দেখা যাচ্ছে, ভিভেট ভিভেট বানাইছে দেখছেন ব্যাটারি চার্জ করার জন্য। এই ভিভেট বানাইছে এটা, এই যে ভোল্টেজ ঢুকার সময় এবং ভোল্টেজ বের হওয়ার সময় ক্যাপাসিটর ব্যবহার করে, এটা একটা সূত্র, কথা বলতে গেছে? তাহলে এই ক্যাপাসিটরের মাথায় আমরা ভিভেট তৈরি হচ্ছে কিনা সেটা দেখবো, কথা বুঝতে পারছেন? এই ক্যাপাসিটর মাথায় কি করবো, ভিভেট তৈরি হচ্ছে কিনা সেটা দেখবো। হ্যাঁ, কমে যাবে, অবশ্যই কমে যাবে, ভোল্টেজ কমে যাবে। স্যামসাং ফোনের ক্ষেত্রে এখানে ভোল্টেজ 4.56 এরকম আসতে পারে, কিন্তু এমনি নরমালি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে সূত্রটা সেটা হচ্ছে 3.7 থেকে 4.2, কথা বুঝতে পারছেন? চার্জিং ভোল্টেজ যেটা হচ্ছে শিখছিলেন না, ওটা হচ্ছে চার্জিং ভোল্টেজ, কথা বোঝা গেছে? তাহলে এই ক্যাপাসিটরে আমাদের ভোল্টেজ কত আছে দেখেন তো, 4.5 না? এটা স্যামসাং ফোন, স্যামসাং ফোনের ক্ষেত্রে এরকম আসতে পারে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কি 3.7 থেকে 4.2, কোনো সমস্যা নাই। কয়েক পয়েন্ট বেশি আসছে এটা কোনো প্রবলেম নাই, এবং স্যামসাং ফোনে এটাই হয়। তাহলে আমরা এখানে পরিমাপ করছি। আর একটা জিনিস, যেহেতু বিপিএস সার্কিট আপনাদেরকে শিখাই নাই, এই জন্য বিপিএস কয়েলটা মাপে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিপিএস কয়েল, কোনটা? এই বড় কয়েল যেটা দেখতেছেন চার্জিং আইসির পাশে বড় কয়েল যেটা দেখবেন সেটা কি কয়েল? বিপিএস কয়েল। এবং এই বিপিএস কয়েলে আমরা মোবাইল ফোন যদি কখনো ডেড হয়ে যায়, তখন আমরা বিপিএস কয়েলে ভোল্টেজ তৈরি করতেছে কিনা, বিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটা চেক করি আগে সর্বপ্রথম। কেন চেক করি? কারণ বিপিএস ভোল্টেজটা তৈরি হয় মোবাইল ফোনকে চালনা করার জন্য। এই বিপিএস ভোল্টেজ তৈরি না হলে মোবাইল ফোন কোনোভাবে চলবে না। আপনি বিপিএস কয়েলটা যদি উঠে ফেলেন, এখানে সারাদিকে ভোল্টেজ দেয় না, কাজ হবে না, কথা বুঝতে পারছেন? মানে আপনি সব ঠিকঠাক, বিপিএস কয়েল উঠে ফেলতে মোবাইল ডেড, কথা বোঝা গেছে? তাহলে বিপিএস কয়েলে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করি, চার্জার লাগাইলেও তৈরি হয় এবং ব্যাটারি লাগাইলেও কি হয়, তৈরি হয়। ব্যাটারি লাগাইলে আমরা কি করি, এখানে বিপিএস কয়েলের মধ্যে ভোল্টেজ দেখি, এদিকে দেখেন কত আছে। কয়েল যেহেতু এদিকেও থাকবে এদিকে থাকবে, কয়েলের দুই প্রান্ত থাকবে। কয়েলের ভিতরে কি আছে, তারের প্যাচ আছে, তারের প্যাচ আছে। কোনটা বাক কয়েলের কাজ, আপনার বুস্ট কয়েলের কাজ, সেগুলো আমরা যখন বিপিএস শিখাবো তখন আমরা বুঝতে পারবেন, কথা বুঝা গেছে? তাহলে আমরা বিপিএস তৈরি হয়েছে সেটাও দেখে ফেলছি, যদি আজকে বিপিএস এর ক্লাস না। তাহলে এখন আমরা লাস্ট প্রান্ত কোথায় যাব, ব্যাটারি টার্মিনালে। কোথায়? ব্যাটারি টার্মিনালে। ব্যাটারি টার্মিনালে যাওয়ার আগে আরেকটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে এখানে আপনার কি থাকে, কোডেড রেজিস্টার থাকে। কি থাকে? কোডেড রেজিস্টার থাকে। ওই কোডেড রেজিস্টার আপনার দুই প্রান্তে ভোল্টেজটা পাবেন, দুই প্রান্তে কি পাবেন, ভোল্টেজটা পাবেন। এটা আপনার মুখস্থ করতে হবে না, আপনি চাইলে ডায়াগ্রামের সহায়তা নিতে পারেন, সমস্যা নাই। আমরা এটা ব্যাটারি টার্মিনালে চলে যাব। এই দেখেন এই ব্যাটারি টার্মিনাল দেখছেন, এদিকে কি লেখছে দেখেন, বি ব্যাটারি লেখছে না, বি ব্যাটারি না তো বি ব্যাটারিও লিখতে পারে, বি ব্যাটারি লিখছে আর কি, সমস্যা একই কথা। বি ব্যাটারি ভোল্টেজ ফর ব্যাটারি, ঠিক আছে? এই বি ব্যাটে গিয়ে আমরা কোথায় দেখবো, এই বি ব্যাটে এখানে যাওয়ার আগে দেখেন, যাওয়ার আগে ও কি কোডের রেজিস্টার দিয়ে ঘুরে চলে গেছে, কোডের রেজিস্টার দিয়ে ঘুরে চলে গেছে।
এই কোডের রেজিস্টার যদি নট চার্জিং প্রবলেম হয়, কখনো ফোনে যদি নট চার্জিং সমস্যা হয়, এই রেজিস্টার পরিবর্তন করে দিবেন। কোড রেজিস্টার, হ্যাঁ, এই কোড রেজিস্টার আপনি কি করবেন, পরিবর্তন করে কোড রেজিস্টার এদিকে যাওয়া পাবেন, এদিকেও তা পাবেন। এটা এদিকে আবার প্রিন্টারিং করার জন্য ক্যাপাসিটরও দিছে না। এখন আপনি এখানে চেক করতে পারেন, এখানেও চেক করতে পারেন। আপনি এখানে করা মানে লাস্ট প্রান্তে চেক করা, এখানে আসা মানে সব ঠিক আছে। কথা বুঝতে পারছেন? আউটপুট ভোল্টেজ ঠিক আছে। আমরা এখন ব্যাটারি টার্মিনাল চেক করবো, আবার ক্যামেরাটা দেন। আসছে কথা বোঝা গেছে? তার মানে আমরা বুঝতে পারতেছি এই মোবাইল ফোনের চার্জিং সিস্টেম পুরোপুরি ওকে আছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো থাকা সত্ত্বেও কেন দেখাইছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কেমনে কোন দিক দিয়ে কেমনে ভোল্টেজ গুলো যায় আসে এবং কোন কোন কম্পোনেন্ট এখানে ব্যবহার করা হয় সেগুলো আপনারা বুঝেন। কথা বুঝতে পারছেন? এগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন সার্কিট বোর্ডে ভিন্ন ভিন্ন কিছু কম বেশি কম্পোনেন্ট ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। আমরা ডায়াগ্রামের সহায়তা নিয়ে এগুলো কি করতে পারবো, কাজ করতে পারবো। একটা সূত্র লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে বেশিরভাগ সময় আপনার লাইন শর্ট হওয়ার জন্য দায়ী থাকে প্যারালাল সার্কিটের কম্পোনেন্ট। ধরেন একটা লাইনের মধ্যে প্যারালালে যেসব কম্পোনেন্ট বসে সেগুলো হচ্ছে লাইন শর্ট হয়ে যাওয়ার জন্য দায়ী থাকে। না, প্যারালাল গুলো লাইন শর্ট হওয়ার জন্য দায়ী থাকে, আর সিরিজের যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো ওপেন সার্কিট হওয়ার জন্য দায়ী থাকে। যেমন ধরেন একটা লাইনে দেখছেন ওপেন লুপ, কোনো কিছু আসে না, মান আসে না, জিআর আসে না, খুলে গেছে, লাইন ছিঁড়ে গেছে। এটার জন্য সিরিজ সার্কিটে এই লাইনের মধ্যে সিরিজ সার্কিটে যে কম্পোনেন্ট গুলো বসে আছে সেখানে কারো মাথা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কাউকে ফালাই দিচ্ছেন, তখন এখানে ওপেন সার্কিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা করবো, এটা কটা বাজে, গেছে, যেখানেই গেছে এই যাওয়ার রাস্তা পথে কোন কম্পোনেন্ট যদি প্যারালালে বসে থাকে তারা এই শর্টের জন্য দায়ী থাকে বেশিরভাগ সময়। আর ধরেন এই লাইনটা খুলে গেছে, মানে এই লাইনটা কোনো কিছু মান আসে না, জিআর আসে না, জিআর আসে না। কথা বুঝতে পারছেন? জিআর টোটালি আসে না, ওপেন সার্কিট দেখাচ্ছে, খোলা সার্কিট, ছিঁড়ে গেছে কোনো জায়গায়। তাহলে আপনার এই লাইনে যত সিরিজ কম্পোনেন্ট আছে, সিরিজে বসছে এরকম কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্ট গুলো দায়ী থাকবে। কথা বুঝতে পারছেন? বেশিরভাগ সময় এই ঘটনাটাই ঘটে। তো সিরিজে কম্পোনেন্ট কেন? সিরিজ সার্কিট তো লাইন বিদ্যুৎ প্রবাহের রাস্তা একটা, তো ওখান থেকে যদি কোনো কম্পোনেন্ট উঠায় নেওয়া হয় তখন সেটা কি হয়ে যায়, তখন ওপেন সার্কিট হয়ে যায়, তখন এটা খোলা সার্কিট হয়ে যায়, তখন ওই সার্কিট আর চলে না, এখানে কোনো জিআর ভ্যালু আসবে না। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। এটা শুধুমাত্র মোবাইল ফোনের চার্জিং এর জন্য না, আমরা আজকে চার্জিং এর ক্লাস করতেছি, শুধু চার্জিং এর জন্য না, এটা যে কোনো ধরনের লাইনে, যে কোনো ধরনের লাইনে আমাদের মোবাইল ফোন সার্কিটে এটা একটা সূত্র। কথা বুঝতে পারছেন? এই সিরিজ কম্পোনেন্টের জন্য দায়ী থাকবে কি, আপনার যদি ওপেন সার্কিট হয় তাহলে সিরিজ লাইনে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো দায়ী। যদি শর্ট সার্কিট হয় তাহলে প্যারালালে যারা বসছে, এই লাইনের মধ্যে যারা প্যারালালে বসছে তারা হচ্ছে দায়ী থাকে। কথা বুঝতে পারছেন? এই জন্য শর্ট হলে বেশিরভাগ ক্যাপাসিটর সমস্যা হয়, আর ক্যাপাসিটর বেশিরভাগ কি হয়, প্যারালাল সার্কিটে সংযুক্ত থাকে। কথা বুঝতে পারছেন? যে কোনো লাইন যদি শর্টেড থাকে, ওই লাইনে কম্পোনেন্ট থাকে, ওগুলো সবই ওই লাইনে প্যারালালে যেসব কম্পোনেন্ট বসে থাকে সে তারা দায়ী থাকে শর্টের জন্য। প্যারালালে বসে তারা দায়ী থাকে। আমরা চেক করব প্যারালাল কম্পোনেন্ট গুলা, যে প্যারালাল কম্পোনেন্ট কোনগুলা, যেসব কম্পোনেন্টের একটা পজিটিভের সাথে সংযুক্ত আবার একটা নেগেটিভের সাথে সংযুক্ত, মানে ক্যাপাসিটরে বেশিরভাগ এরকম প্যারালালে বসে থাকে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের রাস্তা একের অধিক, সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। মানে দুইটা লাইন না, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। কথা বোঝা গেছে? এই জন্য এটা কি প্যারালাল সার্কিটে সংযুক্ত। এইসব লাইন যদি ওর যদি মাথা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ও যদি নেগেটিভকে পজিটিভের মধ্যে সাপ্লাই করে তাহলে ওই লাইন শর্ট হয়ে যায়। ভিতরে যতগুলা প্যারালাল কম্পোনেন্ট বসে সেগুলা এই শর্টের জন্য দায়ী। কথা বুঝছেন? কথা বোঝা গেছে? তারপর আরেকটা লাইন পাইছেন কি, খোলা, জিআর পান না, জিআর পান না, জিআর টিআর কোনো কিছু আসে না, ধরলে যে না ধরলে একই, খুলে গেছে। তাহলে ওই লাইনটা হয়তো কোথাও থেকে আসছে, নাইলে এখান থেকে কোথাও গেছে, নাকি না, নাকি এমনি হাওয়ার উপরে আসছে। তাহলে এখান থেকে যেখানে গেছে বা যেখান থেকে আসছে, এই যাত্রাপথের মধ্যে যেসব কম্পোনেন্ট সিরিজে আছে তারা হচ্ছে এই ওপেন হয়ে যাওয়ার জন্য দায়ী। কথা বুঝতে পারছেন? সিরিজ মানে বুঝছেন, এক লাইনে আছে, যারা এক লাইনে আছে ওগুলো হচ্ছে ওপেন হয়ে যাওয়ার জন্য দায়ী। ধরেন ওখান থেকে একটা কম্পোনেন্ট পড়ে গেছে, ঝরে পড়ে গেছে, তাও ওপেন হয়ে যেতে পারে। ধরেন একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এ সার্ভিস দেয় না, তখনও কিন্তু কি হবে, তখনও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন?
এই সূত্র শুধুমাত্র চার্জিং এর জন্য না, সমস্ত সার্কিটের যে কোনো জায়গার জন্য। কথা বুঝতে পারছেন? যে কোনো লাইন খুলে গেলে লাইনের সমস্যা হয়তো এরকম হয়, শর্ট হয়ে যায়, না হয় লাইন নাই, যে কোনো একটা হয়, ওপেন হয় না হলে শর্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন? নাকি আর কোনো কিছু হয়? ওপেন হয়, না হয় শর্ট হয়ে যায়, আর নাইলে গোড়া সহ উঠাই ফেলেন, এরকম হয়, এটাও ওপেন বলবেন। সিরিজে স্যার রেজিস্টার বসে আর কি বসে স্যার সিরিজে? সিরিজে বিভিন্ন আমার কয়েল বসতে পারে, কয়েল, কয়েল বসে। হ্যাঁ কয়েল বসে, ডাইরেক্ট বসে না স্যার? ডায়েট বসে, ডায়েট না, ডায়েট আপনার বেশিরভাগ আপনার ইয়াতে এটা বেশি সহ। পেস্টিং সহ, এই পেস্টিং সহ আপনি পেস্টিং কিভাবে কাটবেন সেটা শিখবেন। দেখেন পেস্ট কাটার জন্য, এদিকে দেখেন, কথা বন্ধ। পেস্ট কাটার জন্য আপনার করতে হবে কি, 200 দিবেন, হিট কত দিয়ে দিবেন? 200 দিবেন। বাতাস আপনি ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই বাতাস কেন ইচ্ছা মতো দিতে পারবেন আমি বলি। বাতাস আপনি 5-6 দেন, সমস্যা নাই, কারণ এই বাতাসে, এই হিটের মধ্যে কোনো কম্পোনেন্ট গলে যাবে না, কোনো কম্পোনেন্টের টার্মিনাল মেল্ট হবে না, এই জন্য কেউ উড়ে চলে যাওয়ার সম্ভাবনা নাই, এই জন্য বাতাস কন্ট্রোলিং এর কোনো কাজ নেই। কথা বুঝতে পারছেন? আপনি বাতাস দেন, আপনার যা ইচ্ছে তা দেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে এখানে দেখেন, এই যে গ্লু কতগুলো দেখতেছেন না উপরে গ্লু, এই গ্লু গুলো হচ্ছে ইপ্রক্সিস। এগুলো কি? ইপ্রক্সিস। আর কালো থাকলে ওটা হচ্ছে আলকালাইন বা আলকাত্রা। আর এই যে ইপ্রক্সিস গুলা এখানে দিয়ে দেওয়া হয়েছে কেন, এটাকে এখন আপনার ওয়াটার ড্যামেজ হইলে আর ওয়াটার ড্যামেজ হবে না এখানে। কথা বুঝতে পারছেন? এই জন্য এখানে ইপ্রক্সিস দেওয়া আছে যাতে এটা ভালোভাবে থাকে এবং শক্তপুক্ত থাকে। কথা বুঝতে গেছে? তাহলে এখানে উপরে আমরা ভোল্টেজ মাপতে পারি না, এই জন্য আমরা এখানে মাপা শিখাই নাই, আমরা ওভাবে শিখাইছি, কানেক্টর দিয়ে শিখাইছি। এখন আমরা এই প্রক্সিসকে উঠাইয়ে নতুন করে একটা পোর্ট এখানে কিভাবে অ্যাসেম্বল করব সেটা শিখবো। প্রায় কাছাকাছি টাইপ বি পদ্ধতির মতো, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। সেই ভিন্নতা হচ্ছে এখানে কি আছে, পেস্ট আছে, ঠিক আছে? হিট কত বলছি? 200। কত? 200 হিট 200। তো আপনি যদি এভাবে ধরে যদি এখানে এটার গায়ের উপর বসা রাখেন তাও কোনো কিছু হবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পেস্ট উঠবে কিন্তু আপনার কানেক্টরের কোনো প্রবলেম হবে না। কথা বুঝতে গেছে? আমরা এভাবে ধরে আমরা কি করব, এটা আমরা টুইজার দিয়ে করতেছি। দেখেন আপনি চাইলে আইসি নাইফ দিয়েও করতে পারেন, আইসি নাইফ দিয়ে পেস্টিং কাটতে পারেন সুন্দর করে, কিন্তু সবাই তো আর আইসি নাইফ টাইপ সবগুলো আপনাদের সামনে থাকবে না। টুইজার দিয়ে দেখালে একদম টুইজার সবার কাছে আছে, এমন কোনো টেকনিশিয়ান নাই যাদের কাছে টুইজার নাই। কথা বুঝতে পারছেন? আপনি কি করবেন, এখানের উপর হিট দিবেন, হিট দিয়ে আপনি আস্তে আস্তে এটাকে এইসব আপনার পেজ গুলোকে আপনি সরাই দিবেন আলতো হাতে। আলতো হাতে করবেন কাজ, সবসময় কাজ করবেন আলতো হাতে। এখানে কোনো কি করা যাবে না, ঘষাঘষি করা যাবে না, কোনো স্ক্র্যাপিং করা যাবে না। আমরা স্ক্র্যাপিং কোনো কিছু করবো না, আমরা শুধু আলতো হাতে এটাকে সরাই দিব। হ্যাঁ, এখন এদিকে করি আমরা, দেখা যায়। হ্যাঁ, এখন আমরা এখানে পেজগুলোকে কি করলাম, উঠে নিলাম। এটা 150-200 হিটের মধ্যে আমরা কি হয়ে যায়, পেজগুলো উঠে যায়। কিন্তু আমার কোনো কম্পোনেন্ট উঠবে না, এখানে কোনো কম্পোনেন্ট নড়তেছে, কোনো কম্পোনেন্ট উঠবে না। কথা বোঝা গেছে? তারপর আমরা করব কি, আমাদের পেস্ট কাটা শেষ, আমরা পেস্ট মোটামুটি কেটে ফেলছি না। এখন আমরা করব কি, এটাকে ওই আগের পদ্ধতি যেটা শিখাইছিলাম, যে পুনরায় ঝালাই করা, বাংলা বলি আবার রিসোল্ডার বললে কইবেন রিসোল্ডার। রিসোল্ডার মানে পুনরায় ঝালাই করবেন। পুনরায় ঝালাই করার জন্য আমাদের ফ্লাক্স পেস্ট এবং পিপিটি পেস্টের মিক্স দিয়ে আমরা কি করব, সমস্ত টার্মিনাল গুলোকে আমরা পুনরায় ঝালাই করে দিব। পুনরায় ঝালাই করার জন্য এখানে আমাদের সোল্ডারিং আয়রন হাতে নিব, হাতে নিয়ে আমরা জাস্ট টাচ করব। কি করব? টাচ করব, এখানে এখানে টাচ করব। এখানে কোনো টানাটানি ঘষাঘষি জোরাজোরি নাই, এখানে করবো তো শুধু টাচ। টাচ করলাম, তারপরে যেসব টার্মিনাল ধরে রাখার জন্য দিচ্ছে সেগুলো আমরা কি করব, টাচ করব। আমরা এগুলোকে সোল্ডারিং করে দিব, রিসোল্ডার যেটা হচ্ছে পুনরায় ঝালাই করা, সেগুলো করে দিব। এগুলো করে দিলে লাভ কি, এগুলো করলে আপনার এটা সহজে উঠে যাবে। এবং এটা কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, আশেপাশে কোনো কম্পোনেন্ট নেওয়া যাবে না। আমার গুলো কম্পোনেন্ট দেখেন, আমি লাগানোর পরে আবার কম্পোনেন্ট গুলো চেক করবেন। তারপর হচ্ছে এখানে মাউথ স্পিকার থাকে, দেখছেন মাউথ স্পিকার, এখানে কোনো পেস্ট আনা যাবে না। তিনার দিয়ে পরিষ্কার করার সময় অনেক বেশি তিনার দিয়ে কাবিলতি করে একেবারে ফুল বোর্ড ক্লিন করতে গিয়ে এটা নষ্ট করা যাবে না। কথা বুঝতে পারছেন? তারপর আমরা করব কি, এখন একই কাজ, হিট দিয়ে এখন উঠাইতে হবে। হিট দিয়ে কি করতে হবে, উঠাইতে হবে।
হিট আমরা 350-এ দিব। আপনার যদি মেশিন যদি খারাপ হয় তখন আপনি কি করবেন? আপনি 400-তে দেন, সমস্যা নাই। এটাতে আমরা কোনো একটা ওয়েট দিয়ে এটাকে ধরে রাখবো যাতে এটা নড়াচড়া না করে। দেখা যায়? আমরা এখন হিট দিব। হিট কোথায় দিচ্ছি দেখেন, এই যে এই টার্মিনাল গুলোতে, বড় টার্মিনাল গুলোতে একটু বেশি হিট দিচ্ছি, ওই টার্মিনাল গুলোতে একটু কম হিট দিচ্ছি, দিয়ে আমরা জাস্ট এটাকে উঠে নিব। যখন এটা পুরোপুরি হিট হবে তখন কি করব, আমরা এটাকে উঠে নিব, জোরাজুরি করব না। এই যে আমি উঠেছি নতুন পোর্ট, এখানে কোনো টার্মিনাল কি নষ্ট হয়েছে? কোনো টার্মিনাল কোনো সমস্যা হয়েছে? তারপর এটাকে আরো এখানে এই প্রক্সিস যেগুলো আর একটু আছে সেগুলো সহ পরিষ্কার করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমাদের এখানে একটু ফ্লাক্স পেজ দিতে হবে। কি দিতে হবে? ফ্লাক্স পেজ দিতে হবে। আমরা চার্জিং পোর্টটাকে পাশে রাখি, এখানে ফ্লাক্স পেজ দিব। ফ্লাক্স পেজ অবশ্যই আছে, আমি এরপরেও দিচ্ছি, আর যদি না থাকে আপনি দিবেন, থাকলে দিবেন না। এখানে আরো কিছু প্রক্সিস আছে। এখানে কি আছে? আরো কিছু প্রক্সিস আছে এখানে, সেগুলোকে আমরা উঠাই নিব। এই যে এখানেও আছে, দেখছেন? এক সাইড থেকে আমরা কি করব, এটাকে উঠে নিব। এটা দেখেন ব্লু উঠতেছে, দেখছেন? আয়রন দিয়ে। এগুলো পুরো ভরে দিয়ে দিতে পারে, পুরোটাই তো পারে। হুম। পুরো ভরে দিলে তো পুরোটাই পারে। হ্যাঁ। এখন এখন আমরা রিসোল্ডার করব। রিসোল্ডার মানে পুনরায় ঝালাই করব সমস্ত টার্মিনাল সবগুলো, আবার রিসোল্ডার করব। পুনরায় ঝালাই করতেছি, দেখেন। রিসোল্ডার মানে পুনরায় ঝালাই করা। হ্যাঁ, রিসোল্ডার করব, এরপরে করব। ক্লিনটা এরপর করতেছি, এখন এখন করব। নতুন ব্যবহার করলে কি করতে হয়? বাস করে নিতে হয়, আর পুরাতন হইলে বাস করতে হয় না। আর সাথে কি ব্যবহার করতে হবে? ফ্লাক্স পেস্ট। ফ্লাক্স পেস্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই দেখেন ফ্লাক্স পেস্ট ছিল, এরপরে দিছি যাতে আপনারা ভুল না করেন। ধরে রাখবো জাস্ট সামনের মাথা দিয়ে, বুঝছে? তারপরে এগুলাকে আমরা এখানে যেখানে রিসোল্ডার করতে চাই এখানে টাচ করে জাস্ট টাচ করবো। বুঝছে? এখন আমরা এটাকে ক্লিন করব। ক্লিন তিনার বেশি বেশি পরিমাণ দিব না। মাইক্রোফোন খেয়াল করবো, এখানে মাইক্রোফোনে যাতে তিনার না যায়। হ্যাঁ, লাগাইতে পারেন, আপনার সুবিধার্থে আপনি লাগাইতে পারেন। কোন লাইন? কোথায় তীর চিহ্ন দাও? হ্যাঁ, ও মোটা চিকন, এটা সমস্যা নাই। এটা বি বাসের লাইন গুলো একটু মোটা দেয়, গ্রাউন্ডের লাইন গুলো মোটা দেয়। আর কি প্রশ্ন করছেন? ইনপুট আউটপুট কোথায় কোথায় কোন জায়গায়? হ্যাঁ, এগুলো এগুলো আপনার ঢুকছে বেড়েছে এরকম লাগতেছে আর কি, এগুলো ডিজাইন, এগুলো সমস্যা নাই। কোনটা দিয়ে ঢুকছে কোনটা দিয়ে বেড়েছে আপনি মুখস্থ বলতে পারবেন না। এটা আপনার দেখতে হবে কি, আপনার ডায়াগ্রাম দেখে বলতে হবে। কথা বোঝা গেছে? ডায়াগ্রাম ছাড়া আপনি আন্দাজে বলতে পারবেন না। তারপর একটা কমন কিছু আছে লাইন, যেমন ধরেন এখানে বিভাস কোনটা আমরা মাপলেও বুঝতে পারবো। এখন চার্জিং, হ্যাঁ, এটা আমরা এখন কি করব, নতুন পোর্ট যেটা আছে এই নতুন পোর্টকে এখানে বসাবো। বসানোর আগে আমরা নতুন পোর্টকে কি করে নিতে বলছিলাম? এখানে স্ক্র্যাচ করে নিতে বলছিলাম।
এই দেখেন, এখানে এখানে আপনারা কি করবেন, এদিকে দেখেন, এটা পুরাতন পোর্ট। আমি আপনাদের নতুন পোর্টকে কি বলছি, একটু ঘষে নিবেন। যদি এখানে ময়লা থাকে, আপনার দেখা যাচ্ছে জং পড়ে গেছে, এরকম যদি হয় ঘষে নিবেন। এরপর আপনি এখানে আস্তে আস্তে টাচ করবেন। দেখেন এখানে জোরে টাচ করবেন, পিন বাঁকা হয়ে যাবে, তখন আপনার কাজ হবে না। কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে টাচ করবেন। টাচ করলে এখানে দেখেন একদম ক্লিন হয়ে গেছে। এখন এরপরে করবেন কি, সাদা হয়ে যাবে, গোল্ডেন কালার থেকে কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তখন আপনি এটা এখানে এই যে এই জায়গা মতো বসাই দিবেন। এটা এখানে জায়গা মতো বসাইয়ে জাস্ট সোল্ডারিং করে দিবেন, আর কোনো কাজ নাই। সোল্ডারিং তো করতে পারেন না? হ্যাঁ, যদি কখনো মনে হচ্ছে যে আপনার এটা কি বাঁকা তারা হয়েছে, ঠিক মতো বসে না, আপনি আপনার ওই যে ডিসোল্ডার করার সময় পুরোপুরি গর্ত হয় না, তখন হবে কি, তখন কি করতে হবে, তখন আমাদের এই হটগান দিয়ে ও টুইজার দিয়ে তো করবেন, টুইজার দিয়ে তো একটা শিখাইলাম। যদি এরপরেও দেখা যাচ্ছে একটু আঁকা বাঁকা মনে হচ্ছে, তখন আমরা হটগান দিয়ে একটু ঘুরাই একটু হিট দিয়ে দিব। এদিকে হিট দিয়ে আমরা কি করব, এখানে মাঝখানে এটা ধরে রাখবো। মাঝখানে কি করব, ধরে রাখবো। এটা কোনো পিপিটি টিপিটি না দিয়ে করব। কথা বুঝছেন? তাইলে এরপরে আমরা জায়গা মতো সবগুলো বসছে কিনা দেখবো। দেখেন জায়গা মতো সবগুলো বসে গেছে না? এরপরে আমরা এখন কি করব, ঝালাই করে দিব। এই কোনায় ঝালাই করে দিব, আবার হচ্ছে এই কোনায় ঝালাই করে দিব, এদিকে আর এদিকে ঝালাই করে দিব। ঝালাই করে দিয়ে লক করে দিব। এরপর আমরা বাকি মূল টার্মিনাল গুলো আমরা ঝালাই করবো। ঝালাই করার জন্য আমাদের পিপিটি পেজ লাগবে না? অবশ্যই লাগবে। পিপিটি পেজ দিলাম, এই কোনাও দিলাম, এই দুই কোনায় দিয়ে আমরা লক করে দিলাম। এটা জায়গা মতো বসছে দেখার পরে লক করলাম, ঠিক আছে? লক করছি, এরপরে এদিকেও লক করে দিই। ঠিক আছে, লক করে দিই। এখন আমরা এখানে মূল টার্মিনাল গুলোকে আমরা ঝালাই করে দিব। এরপরে আমরা এগুলোকে সোল্ডারিং ওয়্যার দিয়ে ঝালাই করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এবং পুরো কাজটা করে আমি আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। এখানে আমরা কি করব, পিপিটি দিব। অতিরিক্ত পরিমাণ পিপিটি দিব না। আমার পিপিটিটা হচ্ছে ফ্লাক্স পেস্ট সহ মিক্স আছে। যারা শুধু পিপিটি দেন তারা শর্ট করে ফেলেন। কথা বুঝছেন? তারপর এখানে ঘষাঘষি কোনো কিছু করার দরকার নেই। এখানে জাস্ট টাচ করবেন। কি করবেন, টাচ করবেন। আপনি টাচ করতে থাকেন। যদি আপনার কখনো মনে হয় যে এখানে পিপিটি কম হয়েছে, আপনি আরো এক্সট্রা দিতে পারেন। যদি বেশি হয়েছে মনে হয়, ডিসোল্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা টার্মিনাল ঠিক মতো লাগছে নাকি দেখেন তো, লাগছে না? আলাদা আলাদা আছে না? যদি কখনো মনে হয় দেখা যাচ্ছে একটার সাথে একটা লেগে গেছে, কি করতে হবে, হ্যাঁ, একটার সাথে একটা লেগে গেলে, এই দেখেন একটার সাথে একটা লাগাই দিছি। এখানে দেখেন আমি ইচ্ছাকৃত লাগাই দিছি। এখানে কি করতে হবে, ফ্লাক্স পেজ দিতে হবে। কি, ফ্লাক্স পেজ দিয়ে এই সোল্ডারিং আয়রনটাকে আপনি কি করবেন, ক্লিন করে নেবেন। ক্লিন করে নিয়ে আপনি দেখেন এই জায়গায় শর্ট আছে, এই জায়গায় আপনি আপনি ধরবেন, জাস্ট এটা শর্ট চলে যাবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তারপর আপনার এখানে এই যে এই টার্মিনাল গুলো শক্ত করে ধরে রাখার জন্য আপনি চাইলে এখানেও কি করতে পারেন, এখানে আপনি এটাকে ছিদ্রগুলো ভরাট করে দিতে পারেন। তবে এগুলো আমরা কি দিয়ে করব, সোল্ডারিং ওয়্যার দিয়ে করব। কি দিয়ে, সোল্ডারিং ওয়্যার দিয়ে। যদি আপনার সোল্ডারিং ওয়্যার না থাকে, আপনি প্রেস দিয়ে মারা দেন, কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে দেখেন এখন আমরা কি করব, ক্লিন করব। ক্লিন, যদি কারো পোর্ট যদি মনে হয় যে এখানে আঁকা বাঁকা হয়েছে, একটু উঁচা টুচা হয়ে আছে, তখন কি করবেন, তখন আবার হিট দিয়ে এখানে একটু হিট দিবেন। হিট দিয়ে কি করবেন, টুইজার দিয়ে চাপ দিবেন। কথা বোঝা গেছে? ক্লিন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, যাতে কি না হয়, ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে যাতে মাইক্রোফোনের সমস্যা না হয়।